আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আসিফ ভাই, পেসমেকার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্রোগ্রামের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের নেক্সট মান্থে নভেম্বরের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। আর তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা যাতে পূর্ণাঙ্গভাবে হয় তার জন্যই আমরা পেসমেকার পরিবার থেকে তোমাদের জন্য একটা নতুন প্রোগ্রামের আয়োজন করেছি, যেটার নাম হচ্ছে পেসমেকার টেস্ট এক্সাম বুস্টার কোর্স অনলাইন, যেটার ক্লাস আমাদের 11 তারিখ থেকে শুরু হয়েছে। এইখানে আমি মূলত তোমাদেরকে কেমিস্ট্রি ক্লাসটা নিব। আর তোমরা জানো যে গত পরশুদিন আমি তোমাদেরকে এই পদার্থের গঠন চ্যাপ্টারের উপর একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসটাতে আমি এই চ্যাপ্টারটার পুরো অর্ধেক টপিক যতটুকু ছিল আমি একেবারে বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে সলভ করিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমার চেষ্টা থাকবে এই পদার্থের গঠন চ্যাপ্টারের পরমাণুর মডেল থেকে বাকি যতটুকু অংশ আছে এই অংশটুকু আমি আজকের ক্লাসে কি করব, কভার করব। ঠিক আছে, আশা করি আজকের এই ক্লাসটা করার মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের যত রকমের প্রবলেম আছে প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু পেসমেকারের পক্ষ থেকে তোমাদের জন্য এই লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে, এই লাইভ ক্লাসগুলো কিন্তু রেগুলার আমাদের পেসমেকারের যে ফেসবুক পেজ এবং ফেসবুক যে গ্রুপ আছে এগুলাতে রেগুলার কিন্তু চলতে থাকবে। পরবর্তীতে এই ক্লাসগুলো তোমরা কিন্তু আমাদের পেসমেকারের যে ইউটিউব চ্যানেল আছে এখানেও কিন্তু পেয়ে যাবা। আর আমাদের কোন দিন কোন ক্লাসটা হবে এটা রুটিন কিন্তু অলরেডি কি হ্যাঁ আমাদের যে কোন দিন কোন সাবজেক্টের উপর কোন টপিকের উপর ক্লাস হবে তার রুটিন কিন্তু অলরেডি তোমরা আমাদের পেসমেকারের যে ফেসবুক পেজ আছে এবং আমাদের যে গ্রুপ আছে এখানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওইটা যদি দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। তোমাদের যাদের এই চ্যাপ্টারটার প্রবলেম আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যারা একটু ক্লাসে আসো একটু আমাকে রেসপন্স করো, আমার কথা ক্লিয়ার কিনা বা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসে আমাকে জানাও। আচ্ছা, রিশাদ বলতেছে ভাইয়া ইউটিউবতে কি রেকর্ডেড পাওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, ইউটিউবে আমি এই যে ক্লাসগুলো আমরা নিতেছি প্রত্যেকটা ক্লাস আমাদের পেসমেকারের যে ইউটিউব চ্যানেল আছে এখানে রেকর্ডেড আকারে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আপাতত আমাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরে তারপরে ইউটিউবে আপলোড করা হবে। আলাদা একটা প্লেলিস্ট আকারে এই জিনিসগুলো কী হবে তোমাদের জন্য দেওয়া হবে, যাতে তোমরা টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা কমপ্লিটলি নিতে পারো। আচ্ছা, যারা ক্লাসে আসো একটু আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা ক্লিয়ার কিনা। যারা আসো একটু রেসপন্স করো। আর গত ক্লাসটা যে আমি নিয়েছিলাম ওইটাতে কারো যদি কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু কমেন্টসে জানাও, আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর গত যে ক্লাসটা নিয়েছিলাম এটা কিন্তু 2টা পার্ট ছিল। একটু ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমাদের প্রথম লাইভটা কেটে গেছিলো, তারপরে দ্বিতীয় লাইভে আমি বাকি অংশটুকু কি কভার করেছিলাম। তাহলে যারা ক্লাসে আসো একটু আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা ক্লিয়ার কিনা বা সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সাবিনা ইয়াসমিন বলতেছে ক্লিয়ার, ধন্যবাদ আপু। আরও যারা আসো একটু বলো যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। আর আজকের ক্লাসটা আমার মূলত হবে হচ্ছে পরমাণুর মডেল থেকে এই চ্যাপ্টারের বাকিটুকু যে অংশটুকু, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, তারপরে এই মডেলগুলোর সীমাবদ্ধতা কী, সফলতা কী, বোরের পরমাণু মডেল থেকে যে ক্যালকুলেশনগুলো হইতে পারে। আবার আরেকটা টপিক আছে যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ঠিক আছে, ওই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো দেখাবো। এবং লাস্টে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা টপিক যেটাতে তোমাদের অনেকেরই প্রবলেম থাকে, যে কোয়ান্টাম সংখ্যা যে টপিকটা তোমরা অনেকেই ঠিকঠাক বুঝতে পারো না, এই জিনিসগুলো আমি আজকের ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আরও যারা ক্লাসে আসো আরও 2-1জন আমাকে একটু জানাও যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা ক্লিয়ার কিনা। যদি সব ঠিকঠাক থাকে আমি ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, মুকিত হাসান বলতেছে ভাই কেমন আছেন? আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আচ্ছা, আশা করি সব ঠিকঠাক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। তোমাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা কোনো যদি কোয়েশ্চেন থাকে এই চ্যাপ্টার রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড একটু কমেন্টস বক্সে বললেই হবে, আমি প্রতিনিয়তই তোমাদের কমেন্টসগুলো কী করব, চেক করব। ঠিক আছে, আর যাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমি যা পড়িয়েছি এগুলোতে যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাদের পেসমেকারের পেজে রেকর্ডেড আকারে ক্লাসগুলো রয়ে গেছে, একটু কী করবা দেখে নিবা। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। কারো কোনো প্রবলেম হইলে কোনো কনফিউশন হলে জাস্ট একটু কমেন্টসে বললেই হবে, আমি প্রতিনিয়তই তোমাদের কমেন্টসগুলো চেক করব। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে। চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা।
দেখো আমি আজকের যে ক্লাসটা নিব এই ক্লাসটা শুরু হবে মূলত পরমাণুর মডেল থেকে। তোমাদের এসএসসি সিলেবাসে বইয়ে দুইটা পরমাণু মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আরেকটা কি বলতো নিলস বোরের কি পরমাণু মডেল। ঠিক আছে, এই পরমাণু মডেল থেকে তোমাদের এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আসার সম্ভাবনা, সিকিউ আসার সম্ভাবনা একেবারে 100%। তাইলে প্রত্যেকটা পরমাণু মডেলের তার প্রস্তাবনা কি ছিল, সীমাবদ্ধতা কি ছিল, একটু ভালো করে গুছিয়ে পড়তে হবে, যাতে যদি পরীক্ষা থেকে রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসে যাতে তোমরা ঠিকঠাক কি করতে পারো, অ্যান্সার করতে পারো। দেখো তাহলে পরমাণুর মডেল আমাদের সিলেবাসে কয়টা পরমাণুর মডেল আছে বলো তো? দুইটা পরমাণু মডেল। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা কত সালে প্রকাশিত হয়েছিল বলো? 1900 কত সালে? 11 সালে। আর নিলস বোরের যে পরমাণু মডেলটা প্রকাশিত হয়েছিল সেটা কত সালে বলো? 1900 কত সাল? 13 সাল। এই দুইটা সালও কিন্তু পরীক্ষায় কি কোয়েশ্চেনে আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তাহলে দেখো বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কি? আচ্ছা তাহলে আমরা কি জানি বলতো? বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলকে ক্ষুদ্র সৌরজগতের সাথে কিন্তু তুলনা করছিল। ক্ষুদ্র সৌরজগতের সাথে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলকে ক্ষুদ্র সৌরজগতের সাথে কি করেন? তুলনা করেন। এই জন্য তার যে পরমাণুর মডেলটা আছে এটাকে বলা হয় হচ্ছে পরমাণুর সৌর মডেল। পরমাণুর কি মডেল বলা হয় বলো? সৌর মডেল। ইংলিশটা কিন্তু আমাদের জানা উচিত। ইংলিশে বলে কি বলো? সোলার সিস্টেম মডেল। সোলার সিস্টেম মডেল। তাহলে প্রথম কথা হচ্ছে কি, এই মডেলের যদি অপর নাম জিজ্ঞাসা করে, যেহেতু বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলকে ক্ষুদ্র সৌরজগতের সাথে তুলনা করছিল, এই জন্য এই পরমাণু মডেলটার অপর নাম কি? পরমাণুর কি মডেল? সৌর মডেল। ইংরেজিতে যদি বলি কি মডেল? সোলার সিস্টেম মডেল। আরেকটা কথা মনে রাখতে হবে, রাদারফোর্ডের এই পরমাণু মডেল থেকে সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়। এমসিকিউ এর জন্য 3 ইম্পর্টেন্ট কথা। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে সর্বপ্রথম কিসের ধারণা পাওয়া যায় বলো? নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়। তাহলে রাদারফোর্ডের এই পরমাণু মডেল থেকে যেহেতু নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, এই জন্য এই মডেলটার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল। তাহলে আমি যদি রাদারফোর্ডের পরমাণু মডেলগুলোর যদি অন্য নামগুলা যদি বলি তাহলে কি হবে নামগুলা? পরমাণুর সৌর মডেল, সোলার সিস্টেম মডেল, বাকি মডেল বলো তো নিউক্লিয়ার মডেল। তাহলে এই নামগুলো একটু কি করতে হবে বলো? আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা তারপরে যদি বলে রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল ভিত্তি কি? রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল ভিত্তি কি কণিকা পরীক্ষা বলো তো? আলফা কণিকা পরীক্ষা বা আলফা কণা কি বলো তো? পরীক্ষা। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে আলফা কণিকা কাকে বলে? কি কণিকা? আলফা কণিকা। আমরা কি জানি বলো তো? হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত? 2, ভর সংখ্যা কত? 4। সে যখন দুইটা ইলেকট্রনের মাঝখানে যখন সে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে একটু খেয়াল করো, এইখানে যদি আমি হিলিয়াম নিউক্লিয়াসটার কথা চিন্তা করি, আর প্রোটন কত বলো তো? 2, ইলেকট্রন কত বলো তো? 2 - 2 = কত আসছে বলো তো? 0। তাহলে এই যে হিলিয়াম 242+, এটাকেই বলে হচ্ছে আলফা কণিকা। কি কণিকা বলে? আলফা কণিকা। তাহলে সংখ্যাটা হচ্ছে দ্বিধনাত্মক। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে, তোমার বইয়ে কিন্তু সংখ্যাটা নাই, একটু আলাদা করে নোট করে রাখতে হবে এটা। দ্বিধনাত্মক হিলিয়াম, দ্বিধনাত্মক হিলিয়াম, দেখো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণিকা। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় কি কণিকা? আলফা কণিকা। তাহলে আশা করি এখন পর্যন্ত আমি যতটুকু ডিসকাস করেছি সবার কাছে ক্লিয়ার। এইখান থেকে একটা এমসিকিউ আসতে পারে বা জ্ঞানমূলক কোশ্চেনে দিতে পারে আলফা কণিকা কাকে বলে। সেক্ষেত্রে অ্যান্সার কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণিকা বলে। ঠিক আছে, যদি বলে এই আলফা কণিকাতে কতগুলো ইলেকট্রন আছে, তার মানে কি 2 - 2 ইলেকট্রন সংখ্যা কত বলো তো? 0 কিন্তু। ক্লিয়ার? আচ্ছা যারা ক্লাসে আসো একটু জানাও বুঝতেছো কিনা ব্যাপারগুলো তোমরা, বা কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম, ধন্যবাদ ভাইয়া। ভাই সব শোনা যাচ্ছে ক্লিয়ারলি। মুকিত হাসান ধন্যবাদ ভাইয়া। শুক্তারা বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আশা করি তুমিও ভালো আছো। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা তোমার এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি গতদিন দিয়েছিলাম। ঠিক আছে, আমি যখন বোর্ডের পরমাণু মডেলটা পড়বো, আসলে এগুলো একটু অ্যাডভান্স টাইপের পড়াশোনা, বুঝতে পারছো? তোমাদের এসএসসি লেভেলে এগুলোর ব্যাখ্যা খুব বেশি নাই, কিন্তু আমি যখন বোর্ডের পরমাণু মডেলটা পড়াবো, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনাটা যখন পড়াবো, কোয়ান্টাম লম্ফের মধ্যে এই ব্যাপারটা আমি কি করব? কিছুটা ডিসকাস করে দিব। ঠিক আছে, আশা করি আমাদের সাথে থাকবে, তাহলে অ্যান্সারটা তুমি পেয়ে যাবা।
আচ্ছা, তাহলে যারা ক্লাসে আছো একটু বলো আমি এখন পর্যন্ত যতটুকু পড়িয়েছি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, বা আমার কথাটা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। তাহলে যদি বলে রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কি, তাহলে পরমাণুর সৌর মডেল, সোলার সিস্টেম মডেল, নিউক্লিয়ার মডেল। যদি বলে এই মডেলের মূল ভিত্তি কি, কোন কণিকা মূল ভিত্তি, আলফা কণিকা পরীক্ষা। যদি বলে আলফা কণা কাকে বলে, তাহলে আলফা কণা কাকে বললাম বলো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়, আলফা কণিকা বলা হয়। ঠিক আছে। যদি বলে আলফা কণিকাতে কতগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে, তাহলে কয়টা ইলেকট্রন, তাহলে 2 - 2 = কত বলো তো, 0। ঠিক আছে, ক্লিয়ার কথা। আচ্ছা, সুমাইয়া সিদ্দিকা মৌ বলতেছে ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে আপু, আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এখন দেন আমি বললাম তো যে বোরের পরমাণু মডেলের যে প্রস্তাবনাটা আছে, শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা, ওইখান থেকে এই ব্যাপারটা আসছে। তুমি আমার আজকের ক্লাসটা ফলো করলে আশা করি তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমার সাথে দেখো, আশা করি তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই। যদি বলে রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নামগুলা কি, এই জিনিসগুলা। আচ্ছা, আজান পড়তেছে, আজানটা শেষ হলে আমি আবার ক্লাসটা শুরু করব। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, যারা আসো চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, তাহলে এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিন্ন কি নাম হইতে পারে, বা এটাকে কি কণা পরীক্ষা বলে, এই বিষয়টা। আচ্ছা, মুস্ট আঞ্জুম বলতেছে ভাইয়া আলফা কণাটা আরেকবার বোঝান। আচ্ছা, আলফা কণাটা হচ্ছে কি, যেমন দেখো হিলিয়াম 2,4 যে নিউক্লিয়াসটা আছে, এখানে ওর প্রোটন সংখ্যা কয়টা বলো তো, 2টা। এই 2টা প্রোটন সংখ্যায় যদি সে কি করে বলো তো, এই ওর যে 2টা ইলেকট্রন আছে, ওর কিন্তু প্রোটন সংখ্যাও 2, নর্মালি ইলেকট্রন সংখ্যাও কত বলো তো, 2। এই হিলিয়াম নিউক্লিয়াসটা যখন, হিলিয়ামটা যখন তার 2টা ইলেকট্রনের মাঝখানে যখন 2টা ইলেকট্রনই ছেড়ে দেয়, তখন তার নাম কি হয়, আলফা কণিকা। তার মানে সে কয়টা ইলেকট্রন ছেড়েছে বলো তো, 2টা। এই জন্য আমরা বলা হয় যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় কি কণিকা, আলফা কণিকা। তার মানে হিলিয়াম তার 2টা ইলেকট্রনের মধ্যে যখন 2টা ইলেকট্রনই ছেড়ে দেয়, তখন সেই কণিকাটাকে কি কণিকা বলে বলো তো, আলফা কণিকা বলে। এই জন্য সংখ্যাটা বলছে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয় বলো তো, আলফা কণিকা বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার কথা। অথবা তুমি এটাও বলতে পারো যে ইলেকট্রনবিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়, আলফা কণিকা বলা হয়। 2টা সংখ্যার যে কোনোটাই হইতে পারে। ঠিক আছে,
তাহলে বলো আপু তোমার কাছে ক্লিয়ার কিনা সংখ্যাটা একটু জানাও আমাকে, বুঝতে পারছো কিনা আলফা কণিকার ব্যাপারটা। যদি ক্লিয়ার হয় তাহলে আমি আরেকটু সামনের দিকে যাব। দেখো এখন হচ্ছে আমার রাদারফোর্ডের পরমাণু মডেলের কি দেখতে হবে বলো তো, প্রস্তাবনাটা একটু দেখতে হবে কি কি প্রস্তাবনা ছিল। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম যে প্রস্তাবনার ব্যাপারটা যদি আমরা পড়তে চাই, যেমন দেখো আমি একটু ডিসকাস করি, আশা করি আমি যে চিত্রগুলো অঙ্কন করবো এগুলোর মধ্যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তার প্রথম যে কথা, এই যে দেখো পরমাণুর কেন্দ্র কি আদান বিশিষ্ট, গত ক্লাসে কিন্তু আমি পড়িয়েছিলাম পরমাণুর কেন্দ্রে কি থাকে বলতো, প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটনের আদান কি পজিটিভ, নিউট্রনের আদান কত, শূন্য। তুমি যদি দুইটা যোগ করো তার মানে পরমাণুর কেন্দ্র কি আদান বিশিষ্ট, ধনাত্মক আদান বিশিষ্ট। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম যে প্রস্তাবনাটা সেটা হচ্ছে কি, এই যে দেখো এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এর বাহিরের যে কক্ষপথগুলো আছে বোর পরমাণু মডেল থেকে শিখেছি, এগুলোর কিন্তু 4টা নাম আছে, অরবিট, শেল, শক্তিস্তর বা কি কক্ষপথ। তাহলে প্রথম যে কথাটা রাদারফোর্ডের পরমাণু মডেলের, এই পরমাণুর কেন্দ্র কি আদান বিশিষ্ট, ধনাত্মক আদান বিশিষ্ট, এবং পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন এবং নিউট্রন। তার মানে কি নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলতো, প্রোটনের ভর প্লাস কি নিউট্রনের ভর। গত ক্লাসে কিন্তু আমি এই রিলেটেড কথাবার্তা তোমাদেরকে ডিসকাস করেছিলাম যে নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু প্রোটনের ভর প্লাস কিসের ভর বলতো, নিউট্রনের ভর। তাহলে প্রথম কথা হচ্ছে পরমাণুর কেন্দ্র কি আদান বিশিষ্ট, ধনাত্মক আদান বিশিষ্ট। তার মানে কি এই নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু কি প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। গতদিন দেখেছিলাম আমরা প্রোটনের আপেক্ষিক ভর কত 1, নিউট্রনের আপেক্ষিক ভর কত বলতো 1। আর বাহিরের কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে, ইলেকট্রনের আপেক্ষিক ভর আমরা কত জানি বলতো 0 জানি। তার মানে কি পরমাণুর সমস্ত ভরটাই তার কোথায় পুঞ্জীভূত বলতো, নিউক্লিয়াসে কিন্তু পুঞ্জীভূত। এই কারণে প্রথম পয়েন্টটা আমাকে এভাবে লিখতে হবে, পরমাণুর কেন্দ্র কি আদান বিশিষ্ট, ধনাত্মক আদান বিশিষ্ট। এই কেন্দ্র পরমাণুর সকল ভর কি করে বলতো, বহন করে, এর নাম কি নিউক্লিয়াস। এবং তুমি যদি খেয়াল করো এই নিউক্লিয়াসটা আমার দেখতে কি রকম বলতো, বৃত্তাকার। আর বৃত্তাকার বা গোলাকার কোনো কিছুর আয়তনের সূত্র আমরা কি জানি বলতো, 4/3 কত পাইয়ার কিউব। তার মানে তুমি যদি চিন্তা করো এই পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তনটা অত্যন্ত কি বলতো, নগণ্য বা কি কম। তাহলে প্রথম পয়েন্টটা আমি গুছিয়ে লিখবো কিভাবে, পরমাণুর কেন্দ্র কি আদান বিশিষ্ট, ধনাত্মক আদান বিশিষ্ট। এই কেন্দ্র পরমাণুর সকল ভর কি করে, বহন করে, এবং এর নাম কি, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তনটা অত্যন্ত কি নগণ্য। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোন প্রস্তাবনা, প্রথম প্রস্তাবনা। ক্লিয়ার এটা সবার কাছে? আচ্ছা, যারা আছো একটু জানাও তো বুঝছো কিনা, আমি রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম যে প্রস্তাবনাটা বলেছি এটা ক্লিয়ার কিনা। তাহলে পরমাণুর কেন্দ্র কি আদান বিশিষ্ট, ধনাত্মক আদান বিশিষ্ট। এই কেন্দ্র পরমাণুর সকল ভর কি করে, বহন করে, ওর নাম কি নিউক্লিয়াস। এবং পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা অত্যন্ত কি নগণ্য। এটা হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা। ঠিক আছে? আচ্ছা, সাবিনা ইয়াসমিন ভাইয়া আজান শেষ? হ্যাঁ আপু, আজান অনেকক্ষণ আগেই শেষ হয়েছে, আজান শেষ হওয়ার পরে আমি ক্লাসটা শুরু করেছি। বুসরা আঞ্জুম বলতেছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে আপু, চল আমরা সামনের দিকে যাই। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনাটা ক্লিয়ার। 2 নম্বর প্রস্তাবনাটা আমি গতদিনই পড়িয়েছি। যেমন দেখো পরমাণু কি নিরপেক্ষ বলো তো, বিদ্যুৎ নিরপেক্ষ। কেন বিদ্যুৎ নিরপেক্ষ? পরমাণুর কেন্দ্রে যে কয়টা ধনাত্মক আদান থাকে বাহিরের নিউক্লিয়াসগুলোতে, আমি যদি এরকম যদি একটা চিত্র অঙ্কন করি, যেমন দেখো আমি যদি সোডিয়ামের কথা বলি, ওর পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা কত 23। তাহলে দেখো ওর প্রোটন সংখ্যা কত 11, তাহলে ওর ইলেকট্রন সংখ্যাও কত বলতো 11। তার মানে এখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সমান। যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, এই জন্য পরমাণুকে আমরা কি বলি বলো, পরমাণু হচ্ছে আদান নিরপেক্ষ বা কি নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। পরমাণু কি নিরপেক্ষ, আদান নিরপেক্ষ বা কি নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। কেন? নিউক্লিয়াসে যে কয়টা ধনাত্মক আদান থাকে বাহিরে একই পরিমাণ কি থাকে বলতো, ঋণাত্মক আদান কিন্তু থাকে। এই জন্য পরমাণুর সামগ্রিক চার্জ কি হয়, 0 হয়। আর 3 নাম্বার কথা হচ্ছে একটু খেয়াল করতে হবে এটা। তাহলে সৌরজগতের চারদিকে যেমন তার গ্রহগুলা ঘুরতেছে, তেমনি এই যে দেখো নিউক্লিয়াসের চারদিকে কারা ঘুরতেছে বলতো, ইলেকট্রনগুলা কিন্তু ঘুরতেছে। তাহলে দেখো এই কক্ষপথগুলাতে মূলত কারা আছে বলতো, ইলেকট্রন কিন্তু আছে। এই কক্ষপথগুলাতে কারা আছে বলো, ইলেকট্রন আছে। তার মানে কি এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মাঝখানে একটা আকর্ষণ বল কাজ করতেছে, আবার এইখানে যে ইলেকট্রনগুলো আছে ওইগুলোর মাঝখানেও একটা কি করতেছে, একটা বল কাজ করতেছে। তাহলে 3 নাম্বার পয়েন্টটা বলতে হবে আমার, ধনাত্মক আদান বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক আদান বিশিষ্ট ইলেকট্রনের মাঝখানে আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি, যদি কোনো জায়গায় প্লাস মাইনাস একত্রে থাকে তবে সেটাকে কি বলে, সেটাকে বলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কিন্তু কাজ করে। ঠিক আছে? তাহলে আমরা বলবো ধনাত্মক আদান বিশিষ্ট নিউক্লিয়াস
এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মাঝখানে যে বলটা কাজ করে এটার নাম কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মাঝখানে কি বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ইলেকট্রনগুলা যে ঘুরতেছে এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলার মাঝখানে যে বলটা কাজ করতেছে এই বলটার নাম হচ্ছে কেন্দ্রাতিক বল এবং এই দুইটা বলের মান কি হয় বলতো পরস্পর সমান হয়। তাহলে 3 নাম্বার পয়েন্টটা আমাকে গুছিয়ে লিখতে হবে কিভাবে লিখতে হবে যে সৌরজগতের চারদিকে যেমন তার গ্রহগুলা ঘুরতেছে তেমনি ইলেকট্রন ও নিউক্লিয়াসের চারদিকে কি করতেছে ঘুরতেছে। তাহলে এই ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মাঝখানে কি বল কাজ করতেছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং এই যে দেখো ইলেকট্রনগুলা যে ঘূর্ণায়মান আছে এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর মাঝখানে কি বল কাজ করতেছে কেন্দ্রাতিক বল কাজ করতেছে এবং এই দুইটা বলের মান কি হয় পরস্পর সমান হয়। তাহলে এই তিনটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কি বলতো মূলত প্রস্তাবনা। আশা করি প্রস্তাবনাগুলো তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে যারা ক্লাসে আসো একটু জানাও তো বুঝছো কিনা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে তিনটা প্রস্তাবনা আছে তোমাদের কাছে ক্লিয়ার কিনা। যারা ক্লাসে আসো একটু রেসপন্স করো রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা কিন্তু আমাদের পরীক্ষায় কি আসতে পারে কিন্তু। নাফিস মাহমুদ বলতেছে ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো ভাইয়া কি কোয়েশ্চেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি। জি ভাইয়া ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের তিনটা প্রস্তাবনা আমরা পড়ছি। আচ্ছা দেখো তারপরে আমি যদি রাদারফোর্ডের পরমাণু মডেলের তাহলে অপর নাম দেখলাম, মূল ভিত্তি দেখলাম, প্রস্তাবনা দেখলাম, এখন কি দেখতে হবে বলো তো সীমাবদ্ধতা। এখন প্রথম যে সীমাবদ্ধতা বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলকে কিসের সাথে তুলনা করছিল বলো তো ক্ষুদ্র সৌরজগতের সাথে কিন্তু তুলনা করছিল, সৌরজগতের সাথে তুলনা করছিল। আর সৌরজগতের যে গ্রহগুলা আছে এই গ্রহগুলা কি নিরপেক্ষ বলতো চার্জ নিরপেক্ষ। আমরা জানি কি সৌরজগতের গ্রহগুলা মূলত কি নিরপেক্ষ বলতো চার্জ নিরপেক্ষ। কিন্তু আমার রাদারফোর্ডের পরমাণু মডেলে কি হয়েছে বলতো পরমাণুর কেন্দ্রটাকে আমি বলি নিউক্লিয়াস, বাহিরে কারা আছে বলতো বাহিরে কিন্তু কি আছে বলো ইলেকট্রনগুলা কিন্তু আছে। তাহলে সৌরজগতের গ্রহগুলা চার্জ নিরপেক্ষ কিন্তু আমার নিউক্লিয়াসের চারদিকে কারা আছে কক্ষপথগুলোতে ইলেকট্রন আছে কিন্তু ইলেকট্রন কি আধান বিশিষ্ট বলতো ইলেকট্রন কিন্তু ঋণাত্মক আধান বিশিষ্ট। ইলেকট্রন কি আধান বিশিষ্ট বলতো ঋণাত্মক আধান বিশিষ্ট। সৌরজগতের গ্রহগুলা কি নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন কি আধান বিশিষ্ট বলতো ঋণাত্মক আধান বিশিষ্ট। একজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে তোমরা অনেকেই চিনো, তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী, তার একটা তত্ত্ব ছিল, তার তত্ত্বটার নাম হচ্ছে তাড়িৎচুম্বক তত্ত্ব। তাহলে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা ছিল এই তত্ত্বটার নাম কি বলতো তাড়িৎচুম্বক তত্ত্ব। কত সালে আবিষ্কৃত হয়েছিল এটা 1864 সাল। তাহলে মনে রাখতে হবে আমি এভাবেই বলবো যে সৌরজগতের গ্রহগুলা কি নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন কি আধান বিশিষ্ট ঋণাত্মক আধান বিশিষ্ট। ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী কোনো আধান যদি বৃত্তাকার পথে কি হয় বলতো ঘুরতে থাকে, কোনো আধানবাহী কণা যদি বৃত্তাকার পথে কি থাকে বলতো ঘুরতে থাকে তবে তা লাগাতার শক্তি বিকিরণ করে, লাগাতার শক্তি কি করে বলতো বিকিরণ করে এবং শক্তি বিকিরণ করে এগুলা ক্ষুদ্রতম ব্যাসার্ধের পথে কি হয় ধাবমান হয়, ক্ষুদ্রতম ব্যাসার্ধের পথে কি হয় ধাবমান হয় এবং এক সময় কেন্দ্রে পতিত হয় এবং এক সময় কিসে পতিত হয় বলতো কেন্দ্রে পতিত হয়। তাহলে বিজ্ঞানের বিতর্কে এই জন্য রাদারফোর্ডের এই পরমাণু মডেলটা কি হয় না বলতো টিকে না। তাহলে প্রথম পেপারটা ক্লিয়ার কিনা। যেমন একটা কোয়েলের কথা যদি তুমি চিন্তা করো, কোয়েলের শেষ কক্ষপথ মানে সবার শেষের সেলে তুমি যদি আগুন ধরায় দাও তাহলে সকালে দেখবা কি এই মডেলটার কোয়েলটার আর কি নাই বলতো অস্তিত্ব নাই, নিচে কি থাকে বলতো ছাই পড়ে থাকে। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। তাহলে ইলেকট্রন যদি কোনো আধানবাহী কণা যদি এরকম ঘুরতে থাকে তাহলে সে লাগাতার কি করে শক্তি বিকিরণ করে এবং ক্ষুদ্রতম ব্যাসার্ধের পথে ধাবমান হয় এবং এক সময় কোথায় পতিত হয় কেন্দ্রে পতিত হয়। তাইলে বিজ্ঞানের বিতর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি টিকে না। তাহলে এই যে সীমাবদ্ধতাটা কার তত্ত্বের সাহায্যে করা হয়েছে ম্যাক্সওয়েলের, তার যে তত্ত্ব আছে এই তত্ত্বটার নাম কি বলতো তাড়িৎচুম্বক তত্ত্ব। ক্লিয়ার কথা। আর আরেকটা কথা মনে রাখতে হবে এই রাদারফোর্ডের এই পরমাণু মডেল থেকে দেখো এই যে দেখো কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা নেই।
তাহলে 2 নাম্বার ত্রুটিটা হচ্ছে কি মডেল থেকে কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কি নাই কোনো ধারণা নাই। আর 3 নাম্বার সীমাবদ্ধতাটা হচ্ছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে এই ইলেকট্রনগুলা কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ব্যাখ্যা বিজ্ঞানী রাদারফোর্ড কি করে নাই, দেন নাই। ক্লিয়ার? আশা করি রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা এবং সীমাবদ্ধতা তোমাদের কাছে কি ক্লিয়ার? ঠিক আছে, যারা আছো একটু বলো ক্লিয়ার কিনা ব্যাপারটা তোমাদের কাছে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা যদি শেষ হয়, আচ্ছা নাফিস মাহমুদ বলতেছে ভাইয়া আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা ঋণাত্মক, আচ্ছা ঋণাত্মকের ব্যাপারটা কি বলতো? এই পরমাণুর আমরা সৌরজগতের গ্রহগুলা কি নিরপেক্ষ বলতো? আদান নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন কি আদান বিশিষ্ট? ঋণাত্মক আদান বিশিষ্ট। আর ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্বটা ছিল কোনো আদানবাহী কণা যদি এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে লাগাতার কি করবে, শক্তি বিকিরণ করবে এবং ক্ষুদ্রতম ব্যাসার্ধের পথে ধাবমান হয় এবং এক সময় কোথায় পতিত হয়, কেন্দ্রে পতিত হয়। তাই বিজ্ঞানের বিতর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি টিকে না। ক্লিয়ার কথা? তাহলে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এটা কার তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে বলতো? ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব দিয়ে কিন্তু। ক্লিয়ার? নাফিস মাহমুদ আশা করি ক্লিয়ার তোমার কাছে ভাইয়া। হ্যাঁ, এখনো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও আমাকে। যদি কোনো প্রবলেম না থাকে আমি পরের টপিকটাতে যাব, বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলটাতে যাব আমি। ঠিক আছে, আশা করি রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমাদের কাছে ক্লিয়ার। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে ভিডিওটা আরেকবার যদি তুমি দেখে নাও, আশা করি তোমার এই প্রবলেমটা কি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। তারপরে আমরা যে মডেলটা পড়বো সেটা হচ্ছে বিজ্ঞানী নিলস বোরের কি মডেল? পরমাণু মডেল। কার পরমাণু মডেল? নিলস বোরের পরমাণু মডেল। তোমাদের কিন্তু এই দুইটা মডেলের তুলনা আসবে। তাহলে নিলস বোরের পরমাণু মডেলটা কত সালে প্রকাশিত হয়েছিল বলতো? 1900 কত সালে? 13 সালে। আর আমরা কিন্তু আরেকটা কথা জানি, একটা সূত্র ছিল কি বলতো? 2n² সূত্র। এখানে nটা কিসের সংখ্যা ছিল বলতো? কক্ষপথের সংখ্যা। nটা কিসের সংখ্যা ছিল বলো? কক্ষপথের সংখ্যা। যদি n এর মানটা 1 বসাই তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। যদি n এর মানটা 2 বসাই তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা। যদি n এর মানটা 3 বসাই তাহলে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 18টা। প্রথম কক্ষপথ যেটা এটারে বলি কিন্তু আমরা কে শেল বলি, ঠিক আছে না? তারপরেরটাকে কি বলি? এল শেল। তারপরেরটাকে কি বলি বলতো? এম শেল কিন্তু। আর আরেকটা কথা মনে রাখবা, কিছুক্ষণ আগে আমি ডিসকাস করে আসছি, এই যে দেখো পরমাণুর কেন্দ্র যেটা আছে এটাকে বলে কি? নিউক্লিয়াস। এই যে দেখো এর বাহিরে যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে, এর বাহিরে কি কক্ষপথ? যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে মূলত আমরা 4টা নামে ডাকতে পারি। কয়টা নামে ডাকতে পারি? 4টা নাম। কেউ কেউ বলে অরবিট, কেউ কেউ বলে শেল, কেউ কেউ বলে শক্তি স্তর, আবার কোথাও কোথাও তুমি পাবা কি বলতো? অরবিট, শেল, শক্তি স্তর বা কক্ষপথ। তাহলে অরবিট বলো, শেল বলো, শক্তি স্তর বলো বা কক্ষপথ বলো, তুমি যাই বলো না কেন এখানে কে থাকে বলতো? ইলেকট্রন কিন্তু থাকে। ক্লিয়ার? তাহলে দেখো, আর এই যে পরমাণুর কেন্দ্রটা আছে সেটাকে আমরা কি বলি বলতো? নিউক্লিয়াস বলি। তার মানে এই যে দেখো অরবিট বলো, শেল বলো, শক্তি স্তর বলো, কক্ষপথ বলো, এই কক্ষপথগুলা কিরকম বলতো? বৃত্তাকার। এই কথাটা কে বলেছে? বিজ্ঞানী নিলস বোরের কথা। বিজ্ঞানী রাদারফোর্ড কি এরকম বৃত্তাকার বা উপবৃত্তাকার এরকম কোনো কক্ষপথ এরকম কোনো কথা কি আসছিল? আসে নাই কিন্তু। ঠিক আছে, তাহলে বোরের পরমাণু মডেলের প্রথম সফলতা কি? প্রথম সফলতা বলতে সে কক্ষপথগুলার আকার বা আকৃতি কিরকম এটা সে কি করছিল বলতো? ব্যাখ্যা করছিল। সে বলছিল কক্ষপথগুলা কি বৃত্তাকার। তাহলে আমি যদি নিলস বোরের পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনাটা যদি আমি খেয়াল করি তাহলে প্রথম প্রস্তাবনাটা কি হবে? এই যে দেখো এই কক্ষপথগুলাতে কারা থাকে? ইলেকট্রন কিন্তু থাকে। কারা থাকে? ইলেকট্রন থাকে। তাহলে তার প্রথম প্রস্তাবনাটা হচ্ছে এই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, যেগুলাকে বলে অরবিট, শেল, শক্তি স্তর বা কক্ষপথ বলে। এই কক্ষপথে অবস্থানকালে কোনো ইলেকট্রন শক্তির শোষণও করে না, আবার শক্তির কি করে না বলতো? বিকিরণও কিন্তু করে না। তাহলে এই কক্ষপথে অবস্থানকালে কোনো ইলেকট্রন শক্তির শোষণও করে না, আবার শক্তির কি করে না বলতো? বিকিরণও করে না। আর এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আরেকটা কথা একটু মনে রাখতে হবে। তাহলে 1 নাম্বারটা আমাদের হয়ে গেছে। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায়, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে যখন কোন শক্তি স্তরে যায় বলতো? উচ্চ শক্তি স্তরে যায়, তখন কিন্তু শক্তির শোষণ ঘটে। তাহলে ইলেকট্রন যদি, তার মানে তোমার যদি বলে প্রথম যে শক্তি স্তরটা আছে কে শেল, তাহলে যদি বলে ইলেকট্রন কে শেল থেকে শক্তি শোষণ করে কোন শেলে যায়? এল। যদি বলে এল থেকে শক্তি শোষণ করে কোনটাতে যায়? এম। এম থেকে শক্তি শোষণ করে কোনটাতে যায় বলতো? এন।
ঠিক আছে, তাহলে প্রথম কথা 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির কি শোষণ। আবার যদি উল্টা কথাটা বলি, এই উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে যায় সেই ক্ষেত্রে ঘটে হচ্ছে শক্তির কি বলতো বিকিরণ। ক্লিয়ার কথা। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা বলবো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ এবং উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তির কি ঘটে বলতো বিকিরণ ঘটে। ঠিক আছে, এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার পরে শোষণ ঘটছে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার ফলে বিকিরণ ঘটছে, এই ঘটনাটাকেই বলা হয় কি কোয়ান্টাম লম্ব বলে। ঠিক আছে, কি বলে কোয়ান্টাম কি লম্ব। তোমার বইয়ে কিন্তু সরাসরি কথাটা নাই, কিন্তু তোমাদের এসিকিউ বা অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে যে কোয়ান্টাম লম্ব কাকে বলে। তখন আমি অ্যান্সারটা কি বলবো, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ, উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তির কি ঘটে বলতো বিকিরণ ঘটে। তাহলে আমরা বলবো যে ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে কি করে বলতো উচ্চ শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে গমন করে, নিম্ন শক্তি স্তরে গমন করে। ওকে কি বলে বলতো কোয়ান্টাম লম্ব বলে। ক্লিয়ার কথা, বুঝতে পারছি। আচ্ছা, কোয়ান্টাম লম্বটা বুঝতে পারছো কিনা যারা আসো একটু আমাকে জানাও ক্লাসে। ভাইয়া যদি 2টা মডেলের মাঝে তুলনা করতে বলে তাহলে কি তাদের পরমাণু মডেলের সফলতা দিয়ে কি করব ব্যাখ্যা করবো। আচ্ছা, যদি 2টার তুলনা চাই তার মানে কি আমার নিলস বোরের যে সফলতা আছে এগুলাই রাদারফোর্ডের কি বলতো ব্যর্থতা। তার মানে কি আমি ক্লাস শেষে বলে দিব যে কি কি সফলতা আর কি কি ব্যর্থতা আসতে পারে বা পার্থক্য যদি আসে তাহলে তুমি কিভাবে লিখবে, এটা আমি কি করব এই টপিকটা শেষ করানোর পরে কি করব বলে দিব। ক্লিয়ার কথা। আচ্ছা, তাহলে কোয়ান্টাম লম্বের ব্যাপারটা বুঝতে পারছো কিনা একটু আমাকে কি করো বলো তো জানাও। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে যারা ক্লাসে আছো একটু আমাকে বলো রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা সফলতাগুলা বা সীমাবদ্ধতাগুলা ক্লিয়ার কিনা, বা মাত্র বোরের যে পরমাণু মডেলটা পড়িয়েছি এটার সফলতাগুলা বা প্রস্তাবনাগুলা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, শিমুল যে কোয়েশ্চেনটা উম্মে হাবিবা শিমুল থেকে যে কোয়েশ্চেনটা আসছিল যে হিলিয়াম প্লাস এবং লিথিয়াম 2+ এনার্জি লেভেল সমান হলে ওদের স্পেকট্রাল লাইন ফ্রিকোয়েন্সি ভিন্ন কেন। এটা আসলে মূলত তোমার কি করতে হবে 3টা বিষয় দ্বারা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো। এক হচ্ছে কি 2টার কি হয় বলতো নিউক্লিয়ার চার্জ কি হয় আলাদা হয়। ঠিক আছে, তার মানে কি এদের এনার্জি লেভেলটাও আলাদা। এটা কি ইন্টারমিডিয়েটের বইটা আসে আর কি ওইখানে, বা ওইটা থেকে তুমি ব্যাখ্যা করতে পারো Z² এর মানটা আলাদা। তার মানে কি এই যে দেখো তাদের ট্রানজিশন পিরিয়ডে যে এনার্জি যে ডেল ই এর যে মানটা হবে সেটাও কি হবে আলাদা হবে, এই জন্য তাদের স্পেকট্রাল লাইনটাও কি হবে ভিন্ন হবে। ঠিক আছে, এই টাইপের কথাবার্তা আসলে এসএসসিতে তোমাদের নাই বা এগুলা পরীক্ষাতে আসেও না কখনো। ইন্টারমিডিয়েটটা বইটা যখন পড়বা, তুমি যখন গুণগত রসায়ন পড়বা তখন এই টাইপের কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে, বা তখন এগুলো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, পড়তে পারবা। আশা করি তোমার কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়েছো তুমি। আচ্ছা, আরও যারা আছো একটু আমাকে বলো। আচ্ছা, যারা আছো একটু বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, বলতেছে বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া 2 নাম্বার পয়েন্টটা আরেকবার বলবেন। আচ্ছা, বুঝতে আঞ্জম আইডি থেকে বলতেছে 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে সে নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যায় উচ্চ শক্তি স্তরে যায়, এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে কোথায় গমন করে নিম্ন শক্তি স্তরে গমন করে। এই যে ব্যাপারটা আছে এটাকে কি বলে কোয়ান্টাম লম্ব বা কোয়ান্টাম কি বলে জাম্প বলে। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার আছে। শাহরিয়ার নাহিদ জয় বলতেছে বুঝছি, ধন্যবাদ ভাইয়া। এডমিশনের জন্য ভালো করে প্রিপারেশন নাও, এইগুলা তোমার জন্য খুব বেশি কার্যকরী কিছু হবে না, এগুলো অলরেডি তুমি পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আরেকটু সামনের দিকে যাই। তাহলে নিলস বোরের পরমাণু মডেলের প্রস্তাবনাটা দেখলাম আমরা। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে হচ্ছে কি তার সফলতাগুলা কি কি আমি একটু পয়েন্ট আউট করে দিতেছি। দেখো তার প্রথম যে সফলতাগুলো আছে সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড কক্ষপথগুলোর আকার সম্পর্কে কোনো কথা বলে নাই। তাহলে বিজ্ঞানী নিলস বোর কক্ষপথগুলোর ক্ষেত্রে কি বলছে বলতো, কক্ষপথগুলো দেখতে কিরকম, কক্ষপথগুলো দেখতে কিন্তু বৃত্তাকার। এই যে বৃত্তাকার কক্ষপথটা বলা এটা নিলস বোরের পরমাণু মডেলের একটা কি রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ব্যর্থতা ছিল, আর নিলস বোরের একটা কি এটা সফলতা। আর আরেকটা কথা আমরা কি বললাম বলতো, ইলেকট্রন
নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির কি ঘটে বলতো শোষণ ঘটে আবার যদি আমি উল্টা কথাটা বলি উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে যায় তাহলে শক্তির কি বলতো বিকিরণ তার মানে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনাটা সে কিন্তু ব্যাখ্যা করছিল আর 3 নাম্বার কথা হচ্ছে তাহলে প্রথম হচ্ছে তাহলে কক্ষপথগুলো বৃত্তাকার বলছিল শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা বলছে আর 3 নাম্বার হচ্ছে তার এই নিলস বোরের পরমাণু মডেল দ্বারা আমরা পারমাণবিক বর্ণালী কি করতে পারি বলতো ব্যাখ্যা করতে পারি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি এখন বর্ণালীর ব্যাপারটা কি বর্ণালীর ব্যাপারটা হচ্ছে যেটা আমরা একটু আগেই বলেছি দেখো ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শোষণ উচ্চ থেকে নিম্নতে যাওয়ার পরে কি ঘটবে বলতো বিকিরণ ঘটবে এই শোষণ বা বিকিরণের ফলে এখানে কিসের সৃষ্টি হবে বলতো বর্ণালীর সৃষ্টি হবে আর এই বর্ণালীটা যদি তুমি অ্যানালাইসিস করো তখন তুমি কি করবা বলতো যে বিভিন্ন কালারের কি পাবা বলতো সমষ্টি পাবা যেমন আমরা কিন্তু এটাও জানি যে দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত 380 থেকে কত বলতো 780 ন্যানোমিটার এখানে যদি অ্যানালাইসিস করি আমরা কয় বর্ণের রং পাই বলতো 7 বর্ণের কিন্তু যেটাকে আমরা সিম্পলি কি বলি বেনিয়া সহকলা বলি তাহলে এই নিলস বোরের পরমাণু মডেল দ্বারা কি ব্যাখ্যা করা যায় পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় তবে একটা কথা মনে রাখতে হবে শুধুমাত্র একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কি করা যায় বলতো ব্যাখ্যা করা যায় বর্ণালী ব্যাখ্যা করা যায় তাহলে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারতেছি কিন্তু শর্তটাকে শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কি করা যায় ব্যাখ্যা করা যায় একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী আমরা বোরের পরমাণু মডেল দ্বারা কি করতে পারি না ব্যাখ্যা করতে পারি না তাহলে এটা নিলস বোরের কথা যদি বলো তাহলে তার পরমাণু মডেলের এটা একটা কি বলতো এটা কিন্তু একটা সীমাবদ্ধতা ক্লিয়ার আশা করি আমার সাথে যারা আছো নিলস বোরের পরমাণু মডেলের যে প্রস্তাবনার ফলে যে সফলতা যে এই তিনটা কি করছি বুঝতে পারছি এখন আমি যদি সীমাবদ্ধতাগুলো নিয়ে যদি আলোচনা করি প্রথম যে কথাটা বলতে হবে যে এই যে দেখো বিজ্ঞানী নিলস বোর বলছিল যে পরমাণুগুলো কোন কক্ষপথে ঘুরতেছে বলতো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ঠিক না ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কিন্তু পরবর্তীতে কথাটা কি আসছে তারা কোন কক্ষপথে ঘুরতে পারে বলতো উপবৃত্তাকার কক্ষপথ বলতে এরকম আর কি ঠিক আছে ক্লিয়ার কথা 2 নাম্বার কথা হচ্ছে তোমাকে যদি এরকম বলে যে বৃত্তাকার সে বলছিল কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে কি ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরতে পারে বলো উপবৃত্তাকার কক্ষপথেও কি করতে পারে ঘুরতে পারে কিন্তু ঠিক আছে আর আরেকটা কথা এই যে দেখো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ উচ্চ থেকে নিম্নতে গেলে কি বিকিরণ ঘটে এই শোষণ বিকিরণের ফলে পারমাণবিক বর্ণালীতে কি বলতো একটা রেখা সৃষ্টি হওয়ার কথা কিন্তু অতি সূক্ষ্ম বর্ণালী বীক্ষণ যন্ত্রতে দেখা গেছে এই রেখাটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখার কি বলতো সমষ্টি এই রেখাটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখার কি বলতো সমষ্টি এই ক্ষুদ্র ক্ষুদ্র রেখাগুলা কেন সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে বিজ্ঞানী নিলস বোর কোনো কি করতে পারে নাই বলতো ধারণা দিতে পারে নাই আর 3 নাম্বার সীমাবদ্ধতার তুমি যদি সীমাবদ্ধতার কথা যদি চিন্তা করো শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী কি করা যায় ব্যাখ্যা করা যায় একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী আমরা কি করতে পারবো না বলতো ব্যাখ্যা করতে পারবো না এখান থেকে পরীক্ষা একটা এমসিকিউ আসবে কি এমসিকিউ আসবে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এমসিকিউটা কি নিচের কোনটির বর্ণালী বোর মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় নিচের কোনটির বর্ণালী বোর মডেল দ্বারা কি করা যায় বলো ব্যাখ্যা করা যায় এরকম কোনো কোয়েশ্চেন যদি আমার পরীক্ষায় আসে মনে করো অপশনটা এরকম ছিল আমি বেশ কয়েকটা অপশন দিব হাইড্রোজেন কত বলো তো 1 তারপরে হচ্ছে লিথিয়াম 3 আর এইখানে কত বলো তো প্লাস দিলাম তারপরে এটা হচ্ছে খ নাম্বার মনে করো গ নাম্বারে দিলাম হচ্ছে আমি হিলিয়াম 24 এখানে কি দিলাম প্লাস ঠিক আছে তারপরে এরকম মনে করো আমি কথার কথা দিলাম সোডিয়াম 11 কত বলো তো 23 তাহলে দেখো বোরের পরমাণু মডেল দ্বারা শুধুমাত্র কি একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কি করা যায় বলতো বর্ণালী ব্যাখ্যা করা যায় তাহলে দেখো এখানে ইলেকট্রন কয়টা আছে বলতো একটা তাহলে এটা আমি বোরের পরমাণু মডেল দ্বারা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো কিন্তু দেখো লিথিয়ামের ওর প্রোটন সংখ্যা কত 3
কিন্তু ইলেকট্রন ছাড়ছে কয়টা, একটা ইলেকট্রন কয়টা, দুইটা। তার মানে দুইটা ইলেকট্রন থাকলে ওর বর্ণালী কি বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু দেখো হিলিয়ামের ক্ষেত্রে যদি দেখো ওর প্রোটন সংখ্যা 2, কয়টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একটা। তার মানে ওর ইলেকট্রন সংখ্যা 1। তাহলে একটা মাত্র ইলেকট্রন থাকলে বোরের পরমাণু মডেল দ্বারা তার বর্ণালী কি করা যায়, ব্যাখ্যা করা যায়। আবার আমি যদি সোডিয়ামের কথা বলি, ওর ইলেকট্রন কত, 11। তাহলে কি এটার বর্ণালী কি বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করতে পারবো না। তার মানে বোরের পরমাণু মডেল দ্বারা শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের আমি বর্ণালীটা কি করতে পারবো বলতো, ব্যাখ্যা করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই এমসিকিউটা বুঝতে পারছো কিনা? যারা আছো একটু জানাও আমাকে, ক্লিয়ার কিনা তোমাদের কাছে। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এইগুলা নিয়ে কি করতে পারবো বলতো। এখন যদি পার্থক্য আসে তাহলে তুমি কি বলবা বলতো, এইদিকে দিবা কি রাদারফোর্ড, আর এইদিকে কি বলতো বোর পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল ভিত্তি কি আলফা কণা পরীক্ষা, আর এটার মূল ভিত্তি কি বলতো কোয়ান্টাম কি বলবিদ্যা। রাদারফোর্ড পরমাণু মডেল কি কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা নাই। এইখানে কি কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কি আছে, ধারণা আছে। যে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত কোনো ধারণা নাই। এইখানে কি আছে বলো, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত কি আছে বলো তো, ধারণা আছে। ক্লিয়ার কথা? তাহলে এই মডেল দ্বারা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এটার দ্বারা পারমাণবিক বর্ণালী কি করা যায়, ব্যাখ্যা করা যায়। আবার আমি আরেকটা কি কথা বলতে পারি, রাদারফোর্ডের পরমাণু মডেলের কি নাই বলতো, স্থায়িত্ব নেই। আর বোরের পরমাণু মডেলের কি আছে বলতো, স্থায়িত্ব আছে। ক্লিয়ার কথা? তাহলে সুমাইয়া সিদ্দিকা মৌ বলো আপু ক্লিয়ার কিনা? তুমি এই কোয়েশ্চেনটা করেছিল যে দুইটার মধ্যে পার্থক্য কিভাবে লিখবা। এই যে আমরা যে জিনিসগুলা পড়েছি এগুলোর বেসিসে আমরা কি করব বলতো, পার্থক্যগুলা লিখবো। ক্লিয়ার কথা? অবশ্যই তোমাদের লেভেলে বা তোমার বইয়ে যা আছে ওইটা অনুযায়ী কিন্তু তুমি লিখবা। ক্লিয়ার? আশা করি যারা আছো ক্লিয়ার এই ব্যাপারটা। তাহলে বোরের পরমাণু মডেলটা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল দুইটার প্রস্তাবনা, সফলতা, সীমাবদ্ধতা সবই কিন্তু আমি আলোচনা করেছি। ঠিক আছে? এখন হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে কিছু সূত্র আসে এবং এই সূত্রতে কি আসে, পরীক্ষায় ম্যাথ আসে। তাহলে এই টাইপের আমি কি করব, কিছু ম্যাথ করাবো। তাহলে এই যে দুইটা পরমাণু মডেলের তুলনা আমি তোমাদেরকে পড়িয়েছি বা সফলতা, সীমাবদ্ধতা যা বলেছি এগুলা ক্লিয়ার কিনা সবার কাছে বলো। যারা ক্লাসে আছো একটু জানাও আমাকে এই ব্যাপারগুলা ক্লিয়ার কিনা তোমাদের কাছে। তাহলে আমি পরের টপিকে যাব। যারা ক্লাসে আছো একটু আমাকে রেসপন্স করো, কোনো কোয়েশ্চেন আছে কিনা যা পড়িয়েছি এই রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা তোমাদের। যদি প্রবলেম না থাকে আমি পরের টপিকটাতে যাব। আচ্ছা, সোমায়া সিদ্দিকা মৌ বলতেছে ক্লিয়ার ভাইয়া। ওকে আপু, আচ্ছা দেখো তাহলে এখন এইখান থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে বা আমার সূত্রগুলা কি হবে দেখো। তাহলে বোরের পরমাণু মডেলের সিম্পলি তুমি মনে রাখতে পারো ওর তিনটা প্রস্তাবনা আছে। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা, একটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, আরেকটা কি বলতো শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। তাহলে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনাটা কি ছিল, এই যে দেখো এটা তো নিউক্লিয়াস, এর বাহিরের যে কক্ষপথগুলো আছে এর কয়টা নাম শিখেছি আমরা, 4টা। অরবিট, শেল, শক্তি স্তর বা কক্ষপথ বলে। নিউক্লিয়াসের কাছাকাছি যেটা আছে এটাকে বলে কে শেল, তারপরেরটাকে বলে কি এল শেল, তারপরে কি এম শেল। তার মানে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনাটা কি হবে বলতো, কে এল এম এন। তাহলে যদি কে শেলের ক্ষেত্রে এন এর মানটা কত 1, এল এর ক্ষেত্রে এন এর মানটা 2, এম এর ক্ষেত্রে এন এর মানটা 3, আর এন এর ক্ষেত্রে এই ক্যাপিটাল এন এর ক্ষেত্রে এন এর মানটা স্মল এন এর মানটা কত হবে বলতো 4। তার মানে এই যে শক্তি স্তর সম্পর্কিত যে কথাবার্তাগুলো আছে এগুলাকে শক্তি স্তরগুলোকে আমরা কিভাবে সূচিত করি, কে এল এম এন। তারপরে দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, এটার ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে, কৌণিক ভরবেগ এম্পিয়ার সমান সূত্রটা হয়েছে NH/2π। তাহলে কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমার সূত্রটা কি মনে রাখতে হবে, যে ভরবেগের সাথে যখন আমরা কি করি ব্যাসার্ধটা গুণ করি, তাহলে এই যে দেখো কৌণিক ভরবেগ, তার মানে এই যে এম্পিয়ারটা আছে এটাকে পুরাটাকে কি বলে, কৌণিক ভরবেগ বলে। এইখানে ভর, এম মানে কার ভর, ইলেকট্রনের ভর, মানটা হবে কত 9.11 ইন্টু 10⁻³ কত 31 কেজি। বি মানে বেগ, কার বেগ বলতো, ইলেকট্রনের বেগ, কার বেগ, ইলেকট্রনের বেগ। বেগের একক কি আমরা পড়েছি, বেগের একক কিন্তু মিটার পার সেকেন্ড। আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক আমরা কি জানি বলো, মিটার। এখানে এন মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা, এন মানে কিসের সংখ্যা বলো, কক্ষপথের সংখ্যা। এইচ এর ব্যাপারটা একটু ভালো করে জানতে হবে। এইচটাকে বলা হয়েছে প্লাঙ্কের ধ্রুবক। কিসের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত হয় 6.626
ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত 6.626 ইন্টু 10⁻⁻ কত 34 কি সেকেন্ড জুল সেকেন্ড। আর আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, নর্মালি তোমরা ফিজিক্সে যখন ম্যাথ করো যাবতীয় ডেটা কিন্তু ভ্যালুগুলা বা ধ্রুবকগুলার মান কি থাকে কোয়েশ্চেনে কিন্তু দেওয়া থাকে, কিন্তু কেমিস্ট্রির ম্যাথের ক্ষেত্রে কখনো কখনো দেওয়া থাকে, আবার কখনো অধিকাংশ সময় কিন্তু দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে তোমার কি প্লাঙ্কের ধ্রুবক বা ইলেকট্রনের ভর এই মানগুলো একটু কি করতে হবে মুখস্থ বসাতে হবে, তাহলে একটু মাথায় রাখতে হবে কিন্তু। আর পায়ের মানটা আমরা কত জানি বলো 3.14 কত 16। আর শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবনা আছে এটা থেকে যে সূত্রটা আসছে E = কত বলো hc/, কত ল্যামডা। এখানে E মানে আমরা কি জানি বলো তো এনার্জি, এনার্জি মানে কি শক্তি, শক্তির একক কি জুল, H মানে প্লাঙ্কের ধ্রুবক, C মানে কার বেগ বলো তো আলোর বেগ। এটার মানটা কত জানি আমরা বলো 3 × 10⁸ কি সেকেন্ড মিটার পার সেকেন্ড। আর এই যে চিহ্নটা সিম্বলটা যেটা আছে এটার নাম হচ্ছে, এটাকে বলে হচ্ছে ল্যামডা। ল্যামডা ল্যামডা মানে কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে শেষে কি আছে দৈর্ঘ্য, তার মানে কোনো কিছু যদি দৈর্ঘ্য থাকে তার এককটা কোন এককে রাখতে হবে বলতো মিটার এককে রাখতে হবে। আমি যখন তরঙ্গ দৈর্ঘ্যের বা শক্তির শোষণ বিকিরণ সম্পর্কিত যখন ম্যাথ করব, যদি আমার ল্যামডা সংক্রান্ত কোনো কথা আসে এটার একক যদি মনে করো ভিন্ন মানে মিটার বাদে যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে মনে করো ন্যানোমিটার আছে, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে মিটারে কি করতে হবে কনভার্ট করতে হবে। তাহলে এই যে দেখো বোরের পরমাণু মডেল থেকে তার প্রস্তাবনা থেকে যে সূত্রগুলো আসছে সূত্রগুলা ক্লিয়ার কিনা আমাদের কাছে, সূত্রগুলা ক্লিয়ার নাকি কারো কোনো প্রবলেম আছে বলো। বুশরাঞ্জুম বলতেছে ক্লিয়ার। ওকে আপু চলো তাহলে আর একটু সামনের দিকে যাই। তাহলে এগুলা থেকে আমরা কি করব একটু ম্যাথগুলা দেখব, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথম যে ম্যাথটা একটু খেয়াল করো, কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, 3 মার্কের ম্যাথ আসতে পারে কিন্তু। বলছে লিথিয়াম পরমাণুর কোন শক্তি স্তরের দ্বিতীয় শক্তি স্তর, তার মানে কক্ষপথের সংখ্যা n = কত বলো তো 2। দ্বিতীয় শক্তি স্তরের জন্য ঘূর্ণায়মান ইলেকট্রনের কি চাইছে বলো কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কার মান চেয়েছে বলো কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো অ্যাম্পিয়ার, কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি অ্যাম্পিয়ার দ্বারা। তাহলে বলছে লিথিয়াম পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের জন্য ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে। তাহলে কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার সমান আমরা সূত্রটা কি জানি বলো nh/, কত 2π, nh/, কত পাই 2π। দেখো n মানে কক্ষপথের সংখ্যা, কোন শক্তি স্তর বলছে দ্বিতীয়, h মানে প্লাঙ্কের ধ্রুবক, মানটা কত 6.626 × 10⁻⁻ কত 34, নিচে কত 2, পায়ের মানটা কত জানি আমরা 3.14 কত 16, 3.14 কত 16। আচ্ছা দেখো আমি যদি ক্যালকুলেশনটা করি 2 × 6.626 × 10⁻⁻ কত 34, ভাগ করতে হবে কত 2 × 3.1416। আচ্ছা দেখো তাইলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা আসতেছে হচ্ছে 2.109 × 10⁻⁻ কত 34। এখন এককটা কি বসাবা, দেখো তুমি কার মানটা বের করেছো কৌণিক ভরবেগের না, ভরের একক কি জানি কেজি, বেগের একক কি জানি মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধের একক কি মিটার, তার মানে এককটা হবে কি বলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে এককটা হবে কি বলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আবার এটাকে চাইলে আমরা একটু অন্যভাবেও কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি, যেমন ফিজিক্সে আমরা পড়েছি F = ma, বরের একক কেজি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমি কি বলি নিউটন বলি। দেখো তো এটাকে যদি আমি এইভাবে লিখি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে দেখো মিটার দুইটা ছিল আমি লিখেছি একটা, আরেকটা মিটার, S ইনভার্স 1 ছিল আমি 2 লিখেছি, আরেকটা কি প্লাসের S লিখলাম। তাহলে এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে নিউটন বলে, তার সাথে কি আছে মিটার ইন্টু কত বলো তো S কিন্তু। আচ্ছা এখন খেয়াল করো আবার কাজ W = আমরা কি জানি Fs, বলের একক নিউটন, সরণের একক মিটার, এই নিউটন মিটারকে আমরা কি বলি জুল। তাহলে এই নিউটন মিটারটারে কি বলতে পারি জুল বলতে পারি। তাইলে কৌণিক ভরবেগের কিন্তু আমার দুইটা একক হইতে পারে, একটা হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, আরেকটা কি বলতো জুল সেকেন্ড কিন্তু। আবার প্লাঙ্কের ধ্রুবকের একক এটা হবে, কেন এটা হবে, এই n এর তো কোনো একক নাই, এটার কোনো একক নাই, এটারও কোনো একক নাই, তার মানে এটাই কার একক হবে বলতো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড বা জুল সেকেন্ড। এটা কার একক প্লাঙ্কের ধ্রুবকেরও একক, প্লাঙ্কের ধ্রুবকের কি একক। ক্লিয়ার, ম্যাথটা ক্লিয়ার কিনা সবার কাছে বলো। যারা ক্লাসে আসো একটু আমাকে জানাও, ভাইয়ারা পুরা যারা ক্লাসে আসো একটু রেসপন্স করো আমাকে যে ওই ম্যাথটা বুঝছো কিনা, বা কৌণিক ভরবেগের একক বা প্লাঙ্কের ধ্রুবকের একক এটা বুঝছি কিনা আমরা।
যারা আছো একটু জানাও ক্লিয়ার কিনা ব্যাপারটা তোমাদের কাছে। যদি ক্লিয়ার থাকে আমি পরের ম্যাথে চলে যাব। আচ্ছা, সুমাইয়া সিদ্দিকা মো বলতেছো ভাইয়া সিকিউ এর এক্সট্রা ক্লাস দিলে ভালো হইতো। আপু, কিছুদিন আগে আমি তোমাদেরকে এই পেসমেকারের পেজ থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সিকিউ বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর আলাদা ক্লাস দিয়েছিলাম, যে ক্লাসগুলো আমাদের পেসমেকারের যে ইউটিউব চ্যানেল আছে এইখানেও কিন্তু ক্লাসগুলো আপলোড করা আছে। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে ওইখানেও যদি তুমি ওই ইউটিউব চ্যানেল থেকেও আমাদের ক্লাসগুলো তুমি কি করতে পারবা, দেখে নিতে পারবা। যেহেতু তুমি বলছো, আমরা চেষ্টা করবো সিকিউ এর উপর কি করতে, ক্লাস দিতে। ঠিক আছে। আশরাফুল ইসলাম তামিম, প্রমিস মিন্স নাথিং। বুঝলাম না ভাইয়া তোমার কথা, কি বললা তুমি, কি বললা, তোমার কথাটা বুঝি নাই, আবার একটু বলো কি ব্যাপারে এই কমেন্টস করলে তুমি। আচ্ছা, যারা ক্লাসে আসো আমার এই ম্যাথটা ক্লিয়ার কিনা, কৌণিক ভরবেগের একক কি বা প্লাঙ্কের ধ্রুবকের এককটা ক্লিয়ার কিনা সবার কাছে? একটু যারা আছো জানাও একটু। ক্লাসে যারা আছো একটু রেসপন্স করো, তাহলে আমি পরের ম্যাথে চলে যাব। যারা ক্লাসে আসো বলো একটু ক্লিয়ার কিনা এই ব্যাপারটা তোমাদের কাছে, ম্যাথটা বুঝতে পারছো কিনা ঠিকঠাক। এরকম টাইপের ম্যাথ কিন্তু তোমার পরীক্ষায় আসবে কিন্তু। ঠিক আছে, চলো আমরা একটু সামনের দিকে যাই। পরের ম্যাথটা একটু খেয়াল করো। বলছে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় এত ন্যানোমিটার, এককটা কি আছে, ন্যানোমিটার, এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, শোষিত হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে এটা কার মান, ল্যামডার মান। কিন্তু আমরা জানি কি কোনো কিছু দৈর্ঘ্য হইলে তারা আছে একক কি মিটার, কিন্তু এটা আছে কি ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে শোষিত শক্তির পরিমাণ, তার মানে কার মান চাইছে এখানে বলো তো, ই এর মানটা কিন্তু চেয়েছে। কার মানটা চেয়েছে, ই এর মান। আমরা সূত্রটা কি জানি বলো, ই ইকুয়াল টু কত, এইচ সি বাই কত বলো তো, ল্যামডা না। এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, মান কত জানি মুখস্থবিদ্যা, 6.626 ইন্টু 10⁻⁻34। সি মানে আলুর ব্যাগ, কত জানি 3 ইন্টু 10⁻কত বলো তো 8। নিচে ল্যামডা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা কোন এককে নিতে হবে বলো তো, মিটার। কিন্তু এখানে আছে কি ন্যানোমিটার। তোমাদের অনেকেরই প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে আমি একটা ব্যাপার একটু লিখে দিচ্ছি। দেখো 1 মিটার সমান, এই কথাটা একটু মনে রাখবা, 100 সেন্টিমিটার 1000 মিলিমিটার, একটু মনে রাখতে হবে। 10⁻6 মাইক্রোমিটার, 10⁹ ন্যানোমিটার, 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে তুমি যে কথাটা মনে রাখবা, তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও সেই ক্ষেত্রে আমার গুণ করতে হবে, আর আমি নিচ থেকে যদি উপরের দিকে যাই সেই ক্ষেত্রে আমাকে ইনভার্স গুণ করা, যে কথা ভাগ করা কি কথা, একই কথা। আমাকে যদি কেউ এই কোশ্চেন করে যে 1 মিটার সমান কত ন্যানোমিটার, তাহলে মিটারের সাথে কার সম্পর্ক, ন্যানোমিটার। তাহলে উপর থেকে নিচের দিকে যাব গুণ, তাহলে 10⁹ কত বলো তো, ন্যানোমিটার। এখন উল্টা কথাটা যদি আসে, যদি বলে 1 ন্যানোমিটার সমান কত মিটার, তাহলে আমি নিচ থেকে উপরের দিকে যাব, তাহলে কি করতে হবে, ইনভার্স গুণ। তাহলে লিখতে হবে কত, 10⁻⁹ কি মিটার। তাহলে এইখানে তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো একটু কত ন্যানোমিটার আছে বলো, 500 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার থেকে মিটার করতে হবে, নিচ থেকে উপরে যাইতে হবে, তাহলে কি করতে হবে, ইনভার্স গুণ। তাহলে কত, 500 ইন্টু 10⁻⁻ কত 9, এত কত মিটার। এটা ক্লিয়ার কিনা সবার কাছে, এই কনভার্সনটা একটু বুঝতে হবে। তাহলে 500 ইন্টু 10⁻⁻ কত 9। তাহলে যদি আমি ক্যালকুলেশনটা করি আমার অ্যান্সারটা চলে আসবে 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻ কত 8। এটাকে ভাগ করব কত দ্বারা, 500 ইন্টু 10⁻⁻ কত 9। তাহলে দেখো এই ক্ষেত্রে আসতেছে আমার অ্যান্সারটা 3.9756 ইন্টু 10⁻⁻ কত বলো তো 19। এটার এককটা কি বলো, জুল। তাহলে তোমার বোর্ডের পরমাণু মডেল থেকে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা থেকে এরকম কি আসতে পারে, পরীক্ষায় ম্যাথ কিন্তু আসতে পারে। ঠিক আছে, আশা করি এই ম্যাথটাও তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যারা আছো একটু বলো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে আমি পরের টপিকে চলে যাব। ঠিক আছে, আচ্ছা আশা করি ক্লিয়ার সবার কাছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, পরের যে আরেকটা ম্যাথের টাইপ আছে এরকম, যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আইসোটোপ কি গত ক্লাসে আমি বিস্তারিত পড়িয়েছি। দেখো মনে করো 3টা আইসোটোপ দেওয়া আছে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2, আরেকটা কত M3। মনে করো M1 আইসোটোপটার শতকরা পরিমাণ
A% দেওয়া আছে, M2 আইসোটোপটার পরিমাণ B% দেওয়া আছে এবং M3 আইসোটোপটার শতকরা পরিমাণ C% আছে। তাহলে এই ডাটাগুলো থেকে আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যে সূত্রগুলো হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি করব, গুণ করে কি করব, যোগ করব। তাহলে দেখো M1 ইন্টু কত A প্লাস M2 ইন্টু কত বলতো B প্লাস M3 ইন্টু কত C, আর যেহেতু পার্সেন্টেজ শতকরা নিচে কত দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করব। তাহলে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি চাই সেক্ষেত্রে আমি কি করব বলতো, প্রত্যেকটার যে আইসোটোপের পরিমাণটা দেওয়া থাকবে এটার সাথে তার ভর সংখ্যার সাথে শতকরা পরিমাণটা আমি কি করব, গুণ করব। গুণ করে কত দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করব, তাইলেই চলে আসবে। দেখো আমি ম্যাথ করাই তুমি বুঝে যাবা। দেখো এখানে আইসোটোপের নাম দেওয়া আছে, শতকরা পরিমাণ দেওয়া আছে। কার্বন 12 শতকরা পরিমাণ দেওয়া আছে কত, 98.89। কার্বন 13 শতকরা পরিমাণ কত, 1.11। তার মানে কি এটার তার ভর সংখ্যা। একটু আগে আমি যে সূত্রটা দেখিয়েছিলাম এটা হচ্ছে M1 এর মান, এটা কত বলতো M2 এর মান। এই যে পরিমাণটা আছে এটা A, এটা কত B, তার মানে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে কত দ্বারা ভাগ করতে হবে বলতো, 100 দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্রটা হবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে কি, দেখো 12 ইন্টু কত 98.89 প্লাস 13 ইন্টু কত বলতো 1.11, নিচে কত দ্বারা ভাগ করতে হবে বলো, 100 দ্বারা। কত দ্বারা ভাগ করতে হবে, 100। তাহলে 12 ইন্টু 98.89 প্লাস 13 ইন্টু 1.11 ভাগ করবো কত দ্বারা, 100 দ্বারা। তার মানে আসে কত, 12.01। তার মানে কত লিখবো বলতো, প্রায় কত 12। ক্লিয়ার কথা, বুঝতে পারছো কিনা? যারা আছো একটু জানাও আমাকে এই ম্যাথটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে। আমি অনেকগুলা প্রত্যেকটা টাইপের 2-1টা করে ম্যাথ দেখানোর কিন্তু চেষ্টা করতেছি। যারা আছো একটু বলো। তাহলে এই ম্যাথটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা ভাই এইগুলা তো পারি, একটু এক্সেপশনাল করান। এই যে আপু এখন এক্সেপশনালে যাবো, আগে একটু বেসিক টাইপ একটু দেখাইলাম, এখন আমি এক্সেপশনাল ম্যাথ করাবো, ঠিক আছে? এবং আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সবচেয়ে জটিল যে ম্যাথটা আসছে এটাও আমি একটু দেখাবো। দেখো প্রকৃতিতে কপারের 2টা আইসোটোপ আছে। কয়টা আইসোটোপ আছে? 2টা। একটা হচ্ছে কপার 63, আরেকটা কত, কপার কত 65। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 63.5 হলে আইসোটোপ 2টার কি পরিমাণ চাইছে বলতো, শতকরা পরিমাণ। কি পরিমাণ চেয়েছে, শতকরা পরিমাণ। তাহলে একটু খেয়াল করে দেখো তুমি, এই যে কপার 63 এবং কত কপার 65, এই 2টা মিলে কত পার্সেন্ট আছে বলো, 100% কিন্তু আছে। ক্লিয়ার? কত পার্সেন্ট আছে, 100% আছে। এখন এই কপারটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 63.5। এটা কিন্তু তারা দেওয়া আছে। তাহলে প্রত্যেকটার পরিমাণ কত, তাহলে এই কপার 63 শতকরা পরিমাণ যদি আমি x ধরি তাহলে বাকিটুকুর শতকরা পরিমাণ হবে কত বলতো, 100 - x। তাহলে কি করব, ম্যাথটা শুরু করব কিভাবে বলো। মনে করি প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর পরিমাণ কত পার্সেন্ট বলো তো, x%। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত কপার 65-র পরিমাণ হবে কত বলো, 100 - x%। আর আমরা সূত্রটা কি পড়েছি বলো তো, তাহলে আইসোটোপের যে পরিমাণ দেওয়া থাকবে এটারে কি বলতো, তার শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হয়। তাহলে 63 × x প্লাস 65 ইন্টু কত বলো, 100 - x, নিচে সূত্রের কত 100 ইকুয়াল টু গড় আপেক্ষিক পারমাণবিক ভর মানে কত, 63.5। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 63x প্লাস 6500 মাইনাস কত 65x বাই 100 ইন্টু কত 63.5। তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে উপরে কত আছে বলো, 6500 মাইনাস কত, 6500 মাইনাস 2x ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে 6300 কত 50। তাহলে মাইনাস 2x ইকুয়াল টু 6350 মাইনাস 6000 কত 500। তার মানে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 150। তাহলে 2x এর মানটা যদি 150 আসে তাহলে x এর মানটা কত বলো তো 75। তাহলে এই যে দেখো কপার 63 শতকরা পরিমাণ কত 75% এবং কপার 65 পরিমাণ কত 100 মাইনাস কত 75 সমান কত পার্সেন্ট বলো 25%। তাহলে একটার পরিমাণ 75% আরেকটা কি 25%। ক্লিয়ার কিনা এতটুকু? তাহলে এই ম্যাথটা কিন্তু বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং এই ম্যাথটা কিন্তু তোমার বইয়ে আছে কিন্তু।
ঠিক আছে। আচ্ছা চলো আমরা আরেকটু এক্সেপশনাল একটা ম্যাথ আছে এই টপিকের, এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। এটা তোমাদের অনেকের কাছেই কি হয়, এই ম্যাথটা একটু প্রবলেম মনে হয়। চলো তাহলে আমরা এই ম্যাথটা একটু সলভ করি। দেখো বলা আছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, হাইড্রোজেন 1 2 3, হাইড্রোজেন মৌলের 3টা আইসোটোপ, এটা আমরা পড়েছি। হাইড্রোজেনের সর্বমোট 7টা আইসোটোপ আছে, এর মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলা গবেষণাগারে প্রস্তুত করতে হয়। এর মধ্যে প্রথম আইসোটোপটার শতকরা পরিমাণ কত, 99.98%, এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 1.00025। উদ্দীপকের দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপটার প্রকৃতিতে শতকরা পরিমাণ কত, এটা আমাকে কি করছে, জিজ্ঞাসা করছে। তাহলে একটা বিষয় একটু খেয়াল করো, এখানে হাইড্রোজেনের যে 3টা আইসোটোপের মধ্যে প্রথমটার পরিমাণ কত দেওয়া আছে বলো তো। তাহলে প্রথম আইসোটোপটার পরিমাণ দেওয়া আছে আমার কত বলো, 99.98%। ক্লিয়ার কথা। তার মানে কি বলতো, দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপটার পরিমাণ যদি আমি বের করি, দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের পরিমাণ, তার মানে যেহেতু 3টা আইসোটোপ আছে, এই 3টা মিলাই আমার কত পার্সেন্ট বলো, 100%। তাহলে প্রথমটা যদি 99.98 হয়, তার মানে বাকি দুইটা কত হবে, 100 মাইনাস 99.98, তাহলে বাকি দুইটা মিলাই আমার কত আছে বলো, 0.02%। কিন্তু আমার তো এই দ্বিতীয় এবং তৃতীয় দুইটার প্রত্যেকটার পরিমাণ আলাদাভাবে বের করতে হবে। তার মানে দ্বিতীয়টার পরিমাণ যদি x ধরি, তাহলে তৃতীয়টা হবে কত বলো, 0.02 মাইনাস কত, x। ঠিক আছে, এখান থেকে আমার কার মান বের করতে হবে বলো তো, x এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো প্রশ্ন মতে প্রথমটার পরিমাণ কত ছিল বলো, 1 ইন্টু শতকরা পরিমাণ কত, 99.98 প্লাস দেখো দ্বিতীয় আইসোটোপটার পরিমাণ কত পাইলাম বলো তো, 2 ইন্টু কত x, প্লাস তৃতীয় আইসোটোপটার পরিমাণ হবে কত, 3 ইন্টু 0.02 মাইনাস x। নিচের সূত্রের কত আসবে বলো তো, 100 ইকুয়াল টু কত, হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.000 কত, 25। এইখান থেকে যদি আগেরটার মতো আমি ক্যালকুলেশন করি, আমি কার মানটা পাবো, x এর মানটা। আর 0.02 থেকে যদি x এর মানটা বাদ দিয়ে দেই, তাহলে হাইড্রোজেন 3 এর পরিমাণটাও আমি কি বলতো, মানে তৃতীয় আইসোটোপটার পরিমাণ কত, এটাও আমি কি করব, পেয়ে যাব। এই ম্যাথটা ক্লিয়ার কিনা, একটু অন্যরকম কিন্তু এই ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু ঢাকা বোর্ডে একবার আসছিল, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে কিন্তু। তাহলে যারা আছো ক্লিয়ার কিনা ম্যাথটা, যদি ক্লিয়ার থাকে আমি পরের দিকে যাবো একটু। তাহলে এরপরে আমাদের যে টপিকটা আসবে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমি যখন বেসিকের উপর ক্লাস নিয়েছিলাম, বেসিক কেমিস্ট্রি নামে যে ক্লাসটা নিয়েছিলাম, ওইটাতেই কিন্তু আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা বিস্তারিত পড়িয়েছি। ঠিক আছে, আজকে আমি আরেকটু কি করব, ডিসকাস করব। দেখো তাহলে আমরা এখন যে জিনিসটা পড়বো, শক্তি স্তরে কি বিন্যাস বলো, ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আমরা একটু আগে যে সূত্রটা দেখে আসছি বলতো, 2n স্কয়ার, এর অনুযায়ী প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতো, 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতো, 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতো, 18টা। ঠিক আছে, তাহলে এই সূত্রতে যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, যেমন দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত, পারমাণবিক সংখ্যা 1 হইল, হিলিয়ামের কত বলতো 2, কত আমি 2 লিখলাম। কিন্তু আমি যদি লিথিয়ামের লিখি কত, 3 না, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা। আমি যদি বেরিলিয়ামের লিখি সেই ক্ষেত্রে কত, 4 2 2। ঠিক আছে না, আমি যদি বোরনের লিখি তার মানে কত, 5 2 কত 3। তাহলে এই সূত্র দেয়া তুমি যদি 2n স্কয়ার সূত্রটা যদি খেয়াল করো, এটাতে পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পর্যন্ত প্রপারলি কি ইলেকট্রন বিন্যাসটা করা যায়। ঠিক আছে, তাহলে 1 থেকে কত পর্যন্ত করা যায়, 18 পর্যন্ত করা যায়। ঠিক আছে, তারপর আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, এই নিয়মে করতে চাইলে দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা, 9টা। কিন্তু বাস্তবে তো আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এভাবে করি না, আমি কিভাবে করি বলো, 2 কত বলো, 8 8 কত 1, এইভাবে কিন্তু লিখি। আর এটার জন্য আমার কার ধারণা লাগে বলো তো, উপশক্তি স্তরের কি প্রয়োজন হয়, ধারণা প্রয়োজন হয়। ঠিক আছে, আর উপশক্তি স্তরের ধারণা রাখলে সেই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা কি বলি বলো, এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস বলি। ঠিক আছে, তাহলে 2n স্কয়ার সূত্র দিয়ে ইলেকট্রন বিন্যাস করলে আমাদের হবে না, আমাদের করতে হবে কি, এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস। আমি যদি সিম্পলি একটু বলি, যেহেতু আগের দিন আমি বিস্তারিত পড়িয়েছি এগুলা, এই যে দেখো এসপিডিএফ গুলাকে আমরা বলি কি বলতো, অরবিটাল বলি। তুমি মনে রাখতে পারো, এসপিডিএফ গুলাকে আমরা বলি কি বলতো, অরবিটাল। সংক্ষেপে তুমি এটাও মনে রাখার জন্য তুমি এটাও মনে রাখতে পারো, অরবিটাল মানে কি বলতো, ঘর। এটা জাস্ট একটু মনে রাখার জন্য বলতেছি। আর এই ঘরে করা থাকে বলতো, ইলেকট্রন থাকে। প্রতি ঘরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, একটু মনে রাখবা, সর্বোচ্চ 2টা থাকতে পারে, আবার লোয়েস্ট কয়টা, 1টা থাকতে পারে, আবার কি বলতো, নাও কিন্তু থাকতে পারে। ঠিক আছে,
এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে SPDF যদি আমি লিখি, এই S এর জন্য অরবিটাল হচ্ছে একটা, P এর জন্য 3টা, D এর জন্য 5টা, F এর জন্য কয়টা 7টা, আবার প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে 2টা, কত 2, তার মানে আমি যদি 2 দিয়ে গুণ করি তার মানে S এ কয়টা 2টা, P তে 6টা, D তে কয়টা 10টা, F এ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো 14টা। আর ইলেকট্রন বিন্যাসের আরেকটা মূলনীতি আমরা এরকম ভাবে বলি যে শক্তি স্তর যত অরবিটাল তত, যদিও কথাটা পুরোপুরি কিনা সত্য না। যেমন আমার শক্তি স্তর যদি একটা হয় সেক্ষেত্রে অরবিটালও কয়টা একটা, সেটা S। শক্তি স্তর যদি 2টা হয় অরবিটাল কয়টা হয় বলো তো 2টা, প্রথমটা যদি S বলি তারপরেরটা কত P। শক্তি স্তর যদি 3টা হয় অরবিটাল কয়টা হয় বলো তো 3টা, প্রথমটা বলি S, তারপরেরটা P, তারপরেরটা কত D। শক্তি স্তর যদি 4টা হয় অরবিটালও কয়টা হয় বলো তো 4টা, প্রথমটা S, তারপরেরটা P, তারপরেরটা D, তারপরেরটা কত বলো তো F। এই কথাগুলো একটু কি করতে হবে বলো তো, মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা একটু মনে রাখতে হবে, ইলেকট্রন আগে প্রবেশ করে, ইলেকট্রন আগে প্রবেশ করে হচ্ছে নিম্ন শক্তি স্তরে, ইলেকট্রন আগে প্রবেশ করে কি নিম্ন শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর আমি কিভাবে বুঝি, যেখানে n+l এর মান কম সেইখানে ইলেকট্রন কি করে আগে প্রবেশ করে। যদি n+l এর মান সমান হয় তবে যেখানে n এর মান কম সেইখানে ইলেকট্রন কি করে আগে প্রবেশ করে। যেমন আমি যদি এই কথাটা লিখি যে 2s এবং কত বলতো 2p, দেখো n+l এর মানটা যদি বের করি। আর আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, যদি SPDFটা যদি উল্লেখ থাকে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা ফিক্সড, একটু পরে আমি বলবো সেটা 0 1 2 কত 3। তাহলে দেখো n এর মানটা 2 আর s এর ক্ষেত্রে l এর মানটা 0, মান কত 2, n এর মানটা কত 2, p এর ক্ষেত্রে l এর মানটা কত 1, তার মানে কত 3। তার মানে এই দুইটার মাঝখানে কার শক্তি বেশি বলো তো, 2p এর শক্তি কিন্তু বেশি। কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায় বলো তো 2s এ। কেন, নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন কি করে আগে প্রবেশ করে। এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করার যে নিয়ম, সেই নিয়ম বা নীতিটাকেই কি বলে, আউফবাউ নীতি বলে কিন্তু। আর আরেকটা কথা যদি আমি এরকম বলি যে 3s এবং কত 2p, এই দুইটার মান যদি বের করো, n+l এর মান বের করলে দেখো এখানে n এর মানটা 3 + 0 মানে কত 3, এটার ক্ষেত্রে 2 + 1 মানে কত 3। তার মানে দেখো এই দুইটার ক্ষেত্রে n+l এর মান সমান, তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে কি। তখন মনে রাখতে হবে যেখানে n এর মানটা কম, দেখো এই 2p তে n এর মানটা কম, তার মানে 3s এবং 2p এর মাঝখানে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে বলো তো, 2p তে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করে কোন শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তরে। মানে যেখানে n+l এর মান কম সেইখানে ইলেকট্রন কি করবে বলো, আগে প্রবেশ করবে। যদি n+l এর মানটা সমান হয় তাহলে যেখানে n এর মানটা কম সেইখানে ইলেকট্রন কি করবে বলো তো, আগে প্রবেশ করবে কিন্তু। তাহলে যদি n+l এর মান সমান হয় তাহলে যেখানে n এর মান কম সেইখানে ইলেকট্রন কি করবে বলো, আগে প্রবেশ করবে। তাহলে চলো এটা অনুযায়ী আমরা একটু সিকোয়েন্সটা একটু দেখি যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলা কিভাবে করব। তাহলে দেখো আমি যদি একটু উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর ইলেকট্রন কোথায় প্রবেশ করবে যদি সংক্ষেপে দেখাইতে যাই, 1s, তারপরে কত 2s 2p, তারপরে হবে কি 3s 3p, তারপরে কত 3d 4s 4p 4d 4f, তারপরে কি 5s 5p 5d 5f, তারপরে 6s 6p 6d, একটা করে কমাবো, কেন কমাবো একটু পরে বুঝতে পারবা, 7s 7p, তারপরে কি বলতো 8s। এখন ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করে, নিম্ন শক্তি স্তরে। এটা আমরা একটু কাটাকাটি করে দেখবো। দেখো একটা করে কাটবো 2 বার, তারপরে দেখো এরকম 2টা করে কাটবো কয়বার 2 বার, 3টা করে কাটবো কয়বার 2 বার, তারপরে কি বলতো 4টা করে কাটবো কয়বার 2 বার। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখলে তুমি ইলেকট্রন বিন্যাসটা করতে পারবা। আমরা প্রথম যখন বেসিক কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম এটা ছাড়াও তুমি কিভাবে করতে পারবে এটাও আমি কিন্তু একটু দেখিয়ে দিয়েছিলাম। দেখো প্রথম 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s 3p 4s, এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তাহলে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেন কত 1, ইলেকট্রন বিন্যাস হবে কি বলতো 1s1, ঠিক আছে। তারপরে এভাবে যদি আমি হিলিয়াম করি, ওর পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস হবে কত 1s কত 2। তারপরে আমি যদি লিথিয়ামে যাই, দেখো ইলেকট্রন প্রবেশ করবে কি 1s, s শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে 2টা, তারপরে প্রবেশ করবে 2s1, ঠিক আছে। এরকম ভাবে তুমি যদি করতে থাকো, আমি যদি সোডিয়ামের দেখাই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, ইলেকট্রন বিন্যাস হয় কি বলো 1s2 2s2, তারপরে কত বলো তো 2p6, 2pর পরে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে বলো তো 3s। তাহলে এখানে কি লিখবো বলো 3s কত 1, দেখো এটা তার প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা কি তৃতীয় শক্তি স্তর। প্রথমটাকে বলি কে, তারপরেরটাকে বলি এল, তারপরেরটাকে কি বলি এম। দেখো প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 6 কত 8, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে একটা, ক্লিয়ার।
এইভাবে যদি তুমি করো, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল 19, দেখো এই প্রবলেমটা অটোমেটিক দূর হয়ে যায়। কিভাবে দেখো একটু খেয়াল করো, 1s2, তারপরে 2s2, তারপরে কত 2p6, তারপরে দেখো 3s2, 1s2, 2s2, 2p6, তারপরে কত 3s2, তারপর ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 3p কত 6, 3pর পর ইলেকট্রনটা কোথায় যাবে 4s। দেখো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, 2টা 2 আর 6 কত 8, 8 কত 1। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে আশা করি ইলেকট্রন বিন্যাসের এই বেসিক ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। এইখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসে পরীক্ষায় প্রায়ই, এটা অনুধাবনমূলক বা শর্ট অ্যান্সার কোশ্চেনে আসতে পারে, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কেন 3Dতে না গিয়ে 4s কি করে প্রবেশ করে। এই কোশ্চেনটা প্রায়ই আসে, প্রায় প্রতিটা বোর্ডই ঘুরে ফিরে দেয়। বলছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা কেন 3Dতে না যায়, কোথায় প্রবেশ করছে 4s এ। তাহলে আমি কি করব বলো তো, 3D আর 4s এর কি করব, শক্তিমত্তাটা একটু বের করব। এইখানে কি n প্লাস এল এর মানটা বের করব, এখানেও কার মানটা বের করব n প্লাস এল। তাহলে n এর মানটা কত বলো তো 3, আর একটু আগে দেখিয়েছি তোমাদেরকে, দেখো এসপিডিএফ উল্লেখ থাকলে l এর মানটা কত 0 1 2 3, দেখো ডি এর ক্ষেত্রে l এর মানটা কত 2, তার মানে 3 আর 2 কত 5, n এর মানটা কত 4, আর s এর ক্ষেত্রে l এর মানটা 0। দেখো দুইটার মাঝখানে কার শক্তি বেশি, 3Dর শক্তি বেশি। তাহলে যেখানে শক্তি বেশি ইলেকট্রন তা পরে প্রবেশ করে, তার মানে শক্তি কম কোথায় বলো তো 4s। তার মানে 4s এরটা কি হইলো বলো, শক্তি কম। যেহেতু শক্তি কম, তার মানে ইলেকট্রন কি করবে বলো, আগে প্রবেশ করবে। এই কথাটা বুঝছি কিনা? তাহলে যেখানে n প্লাস এল এর মানটা কম, সেইখানে ইলেকট্রনটা কি করবে বলো, আগে প্রবেশ করবে। যদি n প্লাস এল এর মান সমান হয়, তবে যেখানে n এর মান কম সেইখানে ইলেকট্রন কি করবে, আগে প্রবেশ করবে। বুঝছি এতটুকু? আশা করি ক্লিয়ার সবার কাছে এই ব্যাপারটা। তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। দেখো ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে, দুইটা ব্যতিক্রম একটু মাথায় রাখতে হবে। ইলেকট্রন দুই অবস্থায় সুস্থিত, একটা হচ্ছে পূর্ণ, আরেকটা কি বলতো অর্ধপূর্ণ। এখন দেখো আমরা জানি তো অরবিটাল কয়টা, 4টা, sp df। একটু খেয়াল করো, s এর ক্ষেত্রে তার যদি একটা থাকে তাহলে অর্ধপূর্ণ, 2টা থাকলে কি বলতো পূর্ণ। p এর ক্ষেত্রে কি 3টা থাকলে অর্ধপূর্ণ, 6টা থাকলে কি বলতো পূর্ণ। d এর ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো 5টা থাকলে অর্ধপূর্ণ, 10টা থাকলে কি পূর্ণ। f এর ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো 7টা থাকলে অর্ধপূর্ণ, 14টা থাকলে কি বলতো পূর্ণ। তাহলে দুইটা কথা মনে রাখতে হবে, যদি কোনো জায়গায় যদি তুমি এরকম D4 দেখো, এই D4 এর জায়গায় আমার D4 5 করতে হবে। কোনো জায়গায় D4 থাকলে কি করতে হবে D5, এবং কোনো জায়গায় যদি D9 থাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো D10 করতে হবে। তাহলে D4 থাকলে D9, D4 থাকলে D5 করতে হবে, এবং D9 থাকলে কি করতে হবে বলো D10 করতে হবে। তাহলে এটা যদি আমি একটু খেয়াল করি, যেমন আমি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, দেখো ওর ইলেকট্রন বিন্যাসটা হবে কত 1s2, 2s2, তারপরে কত বলো 2p কত 6, 3s2, 3p কত 6, নর্মাল সেন্সে হওয়া উচিত 4s2 মানে 20। তাহলে 3d কত হবে বলো তো 4 নর্মাল নিয়মে। কিন্তু আমি একটু আগে বলেছি ইলেকট্রন দুই অবস্থায় সুস্থিত, একটা হচ্ছে পূর্ণ, আরেকটা কি অর্ধপূর্ণ। ওর সর্ববহিস্থ কক্ষপথে যেহেতু কয়টা ইলেকট্রন আছে 4টা, তার মানে ওর যদি D5 হয় সেই ক্ষেত্রে সে কি হবে অর্ধপূর্ণ হয়ে যাবে। এই ক্ষেত্রে s থেকে একটা অরবিটাল কোথায় আনতে হবে বলো তো D তে আনতে হবে। তাহলে যদি আনি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে বলো 1s2, 2s2, তারপরে কত বলো 2p6, তারপরে 3s2, 3p কত 6। তাহলে s এ যদি একটা হয় 4s1, 3d কত বলো তো 5। এটা কিন্তু সঠিক, উপরেরটা লিখলে কি হবে বলো তো ভুল হবে। এখন তুমি যদি শক্তি স্তর অনুযায়ী সাজিয়ে লিখতে চাও সেক্ষেত্রে কি লিখবা 1s2, 2s2, 2p কত বলো 6, তারপরে 3s2, 3p কত 6, তারপরে 3d 5, তারপরে হইল কত 4s1। দেখো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। ক্লিয়ার? এখন প্রথম শক্তি স্তরটারে বলি কে, তারপরেরটাকে এল, তারপরেরটাকে বলি এম, তারপরেরটাকে কি বলি এন বলি। দেখো প্রথম শক্তি স্তরে কয়টা আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 6 কয়টা বলো তো 8টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা 6 আর 5 11, 11 আর 2 কত 13, চতুর্থ শক্তি স্তরে একটা। তাহলে একটা কোশ্চেন কিন্তু আসে যে ক্রোমিয়ামের এম শেলে কতগুলা ইলেকট্রন থাকে। তাহলে এম শেলে কতগুলা ইলেকট্রন আছে বলো 13টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে 13টা। তাহলে এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই কথাগুলো একটু কি করতে হবে বলো তো মাথায় রাখতে হবে। কোন ব্যাপারটা মাথায় রাখতে হবে, কোনো জায়গায় যদি D4 থাকে তাহলে আমাকে কি করতে হবে D5 করতে হবে, এবং যদি ইলেকট্রন বিন্যাসের তার সর্বশেষ কক্ষপথটা এরকম থাকে যে D9 থাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে বলো তো আমাকে কিন্তু D10 করতে হবে।
ক্লিয়ার? আশা করি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। তাহলে আরেকটা ইলেকট্রন বিন্যাস আমি একটু দেখাই দিই তোমাদেরকে, এটাও পরীক্ষায় আসতে পারে। কপারের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি দেখাই, কারটা? কপার। দেখো কপারের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা? 29 না? তাহলে ওর ইলেকট্রন বিন্যাসটা হবে কি? খেয়াল করে একটু 1s2, 2s2, তারপরে কত 2p6, তারপরে 3s2, 3p কত 6, তারপরে হবে কত 4s2, 3d কত 9, তার মানে হইল কত 29। দেখো কিন্তু আমি কি বলেছি, কোনো জায়গায় d9 থাকলে d9 রাখা যাবে না, এটা কি করতে হবে? d10 করতে হবে। কোথা থেকে? এইখান থেকে একটা ইলেকট্রন নেওয়া। তাহলে দেখো এখন লিখতে হবে আমাকে 1s2, 2s2, 2p কত 6, তারপরে 3s2, 3p কত 6, এইখানে হইল কত 4s1, 3d কত বলতো 10। এইটা কি হবে বলতো? সঠিক হবে। তাহলে এই ক্রোমিয়াম আর কপার তোমাদের পরীক্ষাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে পরীক্ষায় আসতে পারে। আর তোমার মাথায় যদি এরকম তুমি যদি জানতে চাও পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে এরকম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস মূলত 6টা হয় আর কি, তো সেটা তুমি 2টা মনে রাখতে পারো, যে 2টা আমি অলরেডি তোমাদেরকে পড়িয়েছি। একটা হচ্ছে কি ক্রোমিয়াম আর একটা কত কপার, ওর পারমাণবিক সংখ্যা 24, ওর কত 29। এতে 2টা হইতে পারে, একটা হচ্ছে কি সিলভার আর একটা কি বলতো গোল্ড। তাহলে সিলভারের পারমাণবিক সংখ্যা 47, গোল্ড হয় কত 79, এমতে হচ্ছে মলিবেডেনাম যার পারমাণবিক সংখ্যা 42, পিতে কি হয় প্যালাডিয়াম যেটা কত বলতো 46। তাহলে এই 6টা মৌলের ইলেকট্রন বিন্যাস কি হয়? ব্যতিক্রমধর্মী হয়। তোমার এত দরকার নাই, এসএসসি লেভেলে তোমার জাস্ট এই 2টা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস বুঝলেই কিন্তু আমাদের মোটামুটি কি হয়ে যাবে। ক্লিয়ার কথা? আচ্ছা দেখো আমরা একেবারে এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকটা তোমাদের কাছে আসলে আতঙ্কের নাম কোয়ান্টাম সংখ্যা, আমি এই কোয়ান্টাম সংখ্যাটা নিয়ে এখন একটু তোমাদেরকে বিস্তারিত পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? এই কোয়ান্টাম সংখ্যাটার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা কি করব? শেষ করব। আর এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের স্কুলের বোর্ড পরীক্ষাতে বা যে কোনো জায়গায় কিন্তু কি হয় এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। তাহলে কোয়ান্টাম সংখ্যাটা একটু ভালো করে বুঝতে হবে। তাহলে যারা ক্লাসে আসো একটু আমাকে বলো এতক্ষণ পর্যন্ত আমি যা পড়িয়েছি এগুলা ক্লিয়ার কিনা তোমাদের কাছে? তাহলে চলো আমরা কোয়ান্টাম সংখ্যাটা শুরু করি। প্রথমে যদি বলে কোয়ান্টাম সংখ্যা কি বা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তুমি যদি সংখ্যাটা জিজ্ঞাসা করতে চাও আমি সিম্পলি এটা বলবো যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বর্ণনা করে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বর্ণনা করে। তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে কার অবস্থান বর্ণনা করে? বলতো ইলেকট্রনের অবস্থান বর্ণনা করে। মনে রাখতে হবে এরকম কোয়ান্টাম সংখ্যা আছে হচ্ছে 4টা। কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে বলো? 4টা। যদি বলে কোয়ান্টাম সংখ্যা কতটি? 4টি। প্রথমটাকে আমরা কি বলবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে প্রকাশ করি আমরা l দ্বারা। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে m দ্বারা প্রকাশ করি। আর আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে কি দ্বারা প্রকাশ করি বলতো? s দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা প্রকাশ করি। আর এই যে n+l এর যে ব্যাপারটা, n+l এর যে যোগফল সেটাকে আমরা কি নীতি বলি বলতো? আউফবাউ নীতি বলি। কি নীতি বলি বলো? আউফবাউ নীতি বলি। এখন এই যে দেখো কোয়ান্টাম সংখ্যার এখানে যে ব্যাপারটা আছে এইখান থেকে আমার একটু কি করতে হবে বলো? দু একটা একটু সূত্র আমার একটু জানতে হবে। ঠিক আছে? এটা যদি আমরা বিস্তারিত যদি দেখতে চাই তাহলে একটু কয়েকটা কথা একটু আমার মাথায় রাখতে হবে। তাহলে এই যে দেখো 4টা কোয়ান্টাম সংখ্যা বললাম, এই 4টা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যে সূত্রটা আছে n সমান সূত্রটা হবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। n সমান সূত্রটা কি বলো? যে কোনো ধনাত্মক কি পূর্ণ সংখ্যা। n সমান সূত্রটা কি আমার? যে কোনো ধনাত্মক কি পূর্ণ সংখ্যা। l সমান সূত্রটা হবে 0 থেকে n-1 পর্যন্ত সকল মান। তাহলে n সমান সূত্রটা হবে যে কোনো ধনাত্মক কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। l সমান সূত্রটা হবে 0 থেকে n-1 পর্যন্ত কি সকল মান। m সমান সূত্রটা হবে -l থেকে +l পর্যন্ত সকল মান। ঠিক আছে? আচ্ছা তারপরে লাস্টে যে কথাটা, তাহলে
স্পিন কোয়ান্টাম সংখ্যা এস যেটা ওর মানটা হইতে পারে প্লাস হাফ, আবার হইতে পারে কি বলতো মাইনাস হাফ, অথবা হইতে পারে কি বলতো প্লাস মাইনাস হাফ। প্লাস হাফ বলতে বোঝায় কি প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন, মাইনাস হাফ বলতেও কি প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন। যদি প্লাস মাইনাস হাফ যদি একই সাথে দেখে তাহলে প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। তাহলে আমার এত দরকার নাই, আমার এসএসসি লেভেলে শুধু এন আর এল এর ব্যাপারটা যদি আমি ঠিকঠাক বুঝি তাইলে আমাদের কি মোটামুটি হয়ে যায়। আর আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে সবার, যে এসপিডিএফ উল্লেখ থাকলে এসপিডিএফ উল্লেখ থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এসপিডিএফ উল্লেখ থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান নির্দিষ্ট, এল এর মান নির্দিষ্ট এবং তা 0 1 2 কত 3। তাহলে আমার যদি এসপিডিএফটা যদি এরকম থাকে তাহলে এস এর ক্ষেত্রে এল এর মানটা 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত 3। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখন আমরা বাকি যে অংশটুকু আছে এইখান থেকে পরীক্ষায় কি লেভেলের জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা আমাদের কীরকম ক্যালকুলেশনগুলো আসতে পারে এই ক্যালকুলেশনগুলো আমরা একটু কি করব দেখব। ঠিক আছে, তাহলে একটা কথা মনে রাখতে হবে যে এসপিডিএফ যদি উল্লেখ থাকে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানটা ফিক্সড এবং তা কত বলো 0 1 কত 2 3। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে যাই, আরও কিছু জিনিস আমরা একটু সলভ করি। ঠিক আছে, তারপরে দেখো এই যে দেখো আমার এইখানে এন এর মানটা কত দেওয়া আছে বলো তো 4 দেওয়া আছে। এন এর মানটা কত দেওয়া আছে বলো 4। তাহলে এন এর মানটা যদি 4 থাকে এল সমান তোমাকে আমি কি পড়িয়েছি বলো? এল সমান কি 0 থেকে n-1 পর্যন্ত সকল কি মান। তাহলে এন এর মানটা 4 হইলে এল সমান সূত্রটা হবে কি n-1, তার মানে কত 4 - 1 মানে কত বলো তো 3। তার মানে এন এর মানটা 4 হইলে এল এর মানটা কত 3, কিন্তু এল এর মানটা শুরু করতে হবে কত 0 থেকে n-1, তার মানে 3 এর আগে 2 আছে, তার আগে 1 আছে, তার আগে কত 0। আর একটু আগে বলছি এস এর প্রত্যেকটা মান একটা করে কি উপশক্তি স্তর বা অরবিটালকে নির্দেশ করে। 0 এর জন্য কত এস, 1 এর জন্য পি অরবিটাল, 2 এর জন্য ডি, ঠিক আছে, 3 এর জন্য এফ। কয় নাম্বার শক্তি স্তর? 4 নাম্বার, তার মানে হবে কত 4s 4p 4d কত 4f। যারা বুঝো নাই এটা একটু খেয়াল করো। এন এর মানটা 3 হইলে এল এর মানটা হবে কত বলো 3 - 1 মানে কত 2। এল এর মানটা কত হইল 2, তার আগে আছে কত 1 0, 0 এর জন্য হবে কি এস অরবিটাল, 1 এর জন্য পি, 2 এর জন্য কত বলো তো ডি। কয় নাম্বার শক্তি স্তর আছে? 3 নাম্বার, তাহলে 3s 3p 3d কি সম্ভব। ক্লিয়ার কথা? আবার খেয়াল করো এন এর মানটা কত আছে 2, এল এর মানটা হবে কত n-1, তার মানে 2 - 1 তার মানে কত 1, তাহলে এল এর মানটা হবে কত 0 1, 0 এর জন্য এস অরবিটাল, 1 এর জন্য পি। কয় নাম্বার শক্তি স্তর? 2 নাম্বার, তাহলে 2s 2p কি সম্ভব। এই জন্য 2dটা কি অসম্ভব। এটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে? ক্লিয়ার এটা? আচ্ছা দেখো, তাহলে এখন এরকম কোয়েশ্চেন আসতে পারে যে 2d অরবিটাল কি অসম্ভব কেন? তাহলে কেন অসম্ভব? এন এর মানটা যদি 2 হয় তাহলে এল এর মানটা কত n-1 মানে কত 2 - 1 মানে কত 1, তাহলে এল এর মানটা 0 থেকে শুরু করতে হয় 0 1, 0 এর জন্য এস অরবিটাল, 1 এর জন্য কত পি। কয় নাম্বার শক্তি স্তর? 2 নাম্বার, 2s 2p। এই জন্য 2d কি অসম্ভব। তাহলে তুমি কিভাবে লিখবা? লিখতে হবে যে n = 2 হইলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত 0 এবং কত 1, এবং আমরা জানি এল এর প্রত্যেকটা মান একটা করে কি উপশক্তি স্তর বা অরবিটালকে নির্দেশ করে। 0 এর জন্য এস অরবিটাল, 1 এর জন্য পি, যেহেতু 2 নাম্বার শক্তি স্তর তার মানে 2s 2p সম্ভব এবং 2dটা কি অসম্ভব। একটু খেয়াল করো, যথারীতি একই কথা, এন এর মানটা যদি 3 হয় তাহলে এল হবে কত বলো 3 - 1 মানে কত 2, শুরু করতে হবে কত 0 থেকে 0 1 2, 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি। কয় নাম্বার শক্তি স্তর? 3 নাম্বার, তার মানে 3s 3p। তার মানে যথারীতি একই কথা, এন এর মানটা 3 হইলে এল এর মানটা 0 1 2 এবং এল এর প্রত্যেকটা মান উপশক্তি স্তর বা অরবিটালকে নির্দেশ করে, এই জন্য 3s 3p 3d কি সম্ভব। ঠিক আছে, তাহলে 3d অরবিটাল সম্ভব কেন বুঝতে পারছি। এখন যদি বলে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র আমরা কি জানি 2n², এবং যদি আমাকে জিজ্ঞেস করে উপশক্তি স্তরে বা ইলেকট্রনে উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2 × 12 + 1, সেই ক্ষেত্রে সূত্রটা হবে কত 4l + কত 2। তাহলে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2n², এবং উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি বলো 2 × 12 + 1। ঠিক আছে, 2 × 12 + 1 অর্থাৎ কত 4l + কত 2। বুঝতে পারছি কিনা এতটুকু? ক্লিয়ার? এরপরে আমি
কোয়ান্টাম সংখ্যার লাস্ট যে ম্যাথটা করাবো এটা লাস্ট ম্যাথটা আমি করাবো। কাউসার হামিদ বলতেছে ভাইয়া আপনি সেরা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দেখো লাস্ট যে কোয়েশ্চনটা বলা আছে যে n এর মান 1 থেকে 4 হইলে শক্তি স্তর এবং উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি করতে হবে, হিসাব করতে হবে। শক্তি স্তর এবং কি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি করতে হবে, হিসাব করতে হবে। তাহলে কিভাবে হিসাব করবো একটু খেয়াল করো, একটু চক আকারে আমাকে লিখতে হবে। প্রথমে লিখতে হবে n এর মান, কি লিখবো n এর মান। 2 নাম্বার গড়টা লিখতে হবে হচ্ছে n এর মান অনুযায়ী, n এর মান অনুযায়ী l এর মান, ঠিক আছে। তারপরে লিখতে হবে অরবিটালের নাম, অরবিটালের নাম। তারপরে আমাকে লিখতে হবে অরবিটালের প্রতীক, অরবিটালের নাম, অরবিটালের প্রতীক। তারপরের যে ঘরটা আছে এখানে লিখতে হবে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর লাস্টে লিখতে হবে কি বলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে দেখো n এর মান কত বলছে, 1 থেকে কত 4। তাহলে n এর মান একবার ধরতে হবে 1, আরেকবার ধরতে হবে 2, আরেকবার 3, আরেকবার কত লিখতে হবে বলো তো 4। ক্লিয়ার কথা? আচ্ছা আমি একটু ছোট করে লিখি, না হয় আমাকে এখানে কমপ্লিট করতে একটু কষ্ট হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে n এর মানটা যেহেতু আমাকে কত বলছে বলো তো 1 থেকে কত 4 পর্যন্ত বলছে না, তার মানে n এর মানটা কত 1, তারপরে দেখো 2, তারপরে কত 3, তারপরে কত 4। এখন l এর সূত্রটা আমরা কি জানি বলো তো, l সমান সূত্রটা কি জানি n-1। তাহলে দেখো n এর মানটা যদি 1 হয় l এর ক্ষেত্রে কত 1-1 মানে কত হইলো 0 না। ক্লিয়ার কথা? দেখো n এর মানটা 2 হইলে l এর মানটা কত n-1 মানে কত 2-1 মানে কত 1 না। তাহলে শুরু করতে হবে 0 থেকে, না কত 0 1। n এর মানটা 2 হইলে l এর মানটা কত 3-1 2, তার মানে লিখতে হবে কত 0 1 2। এবং n এর মানটা 4 হইলে l এর মানটা কত বলো 4-1 মানে কত 3। এটা কত থেকে লিখতে হবে 0 থেকে না, তাহলে 0 1 2 কত 3। এখন দেখো l এর প্রত্যেকটা মান একটা করে কি করে বলো তো উপশক্তি স্তরকে নির্দেশ করে না। তাহলে 0 এর জন্য s অরবিটাল, 0 এর জন্য s, 1 এর জন্য p, আবার 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, আবার 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। এখন আমার কয় নাম্বার শক্তি স্তর, 1 নাম্বার শক্তি স্তর, তার মানে অরবিটালের প্রতীকটা হবে কি 1s। এটা যেহেতু 2 নাম্বার শক্তি স্তর হবে কত 2s 2p। তারপরেরটা যেহেতু 3 নাম্বার শক্তি স্তর হবে কত 3s 3p 3d। তারপরেরটা হবে কত বলো 4s 4p 4d। আমার লাস্টে কি লিখতে হবে বলো তো 4f। ক্লিয়ার কিনা কথা? এখন দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র আমরা কি পড়ছি 4l + 2, আর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি বলো তো 2n²। তাহলে দেখো আমার যদি এই প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে দেখো তো l এর মানটা কত 0 না, তাহলে 4 × 0 তার মানে +2 মানে কত 2 হইল। আবার এটার ক্ষেত্রে দেখো s এর ক্ষেত্রে 0 তার মানে কত 2। p এর ক্ষেত্রে দেখো 4 × 1 প্লাস কত 2, 4 আর 2 কত 6, তার মানে কয়টা হলো 6টা। ঠিক আছে? আচ্ছা দেখো আবার আমি যদি s এর কথা চিন্তা করি 2টা, p এর ক্ষেত্রে চিন্তা করি 6টা, d এর ক্ষেত্রে l এর মানটা 2, 4 2 × 8, 8 আর 2 কত 10। আবার পরেরটা যদি চিন্তা করি s এর ক্ষেত্রে 2, p এর ক্ষেত্রে 6, d এর ক্ষেত্রে 10, আর f এর ক্ষেত্রে দেখো l এর মানটা আমরা কত জানি বলো তো 3, 4 3 12, 12 আর 2 কত বলো তো 14। তাহলে দেখো এখানে যদি হিসাব করি প্রথম শক্তি স্তরে কয়টা 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা 8টা ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে কত বলো 2 + 6 + কত 10 সমান কত বলো তো 18, এবং চতুর্থ শক্তি স্তরে কত বলো তো 2 6 + 10 + কত 14, তার মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে চতুর্থ শক্তি স্তরে 32টা। এটা ডিরেক্ট কিন্তু তুমি 2n² সূত্র দেও বের করতে পারতা। 2 × 1² মানে 2, 2 × 2² 8, 2 × 3² মানে কত 18, 2 × 4² মানে কত 32। ক্লিয়ার? এই যে দেখো n এর মান দেওয়া থাকলে শক্তি স্তরে এবং উপশক্তি স্তরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা যে চায় এটা পরীক্ষায় আসলে পারবা কিনা বলো। যারা ক্লাসে আসো একটু আমাকে জানাও এটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে, বা এটাতে কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আশা করি কারোর কাছে কোনো প্রবলেম নাই, সবাই ঠিকঠাক জিনিসটা কি করছো বুঝতে পারছো। আচ্ছা তাহলে এইখানে আমি লাস্ট আরেকটা জিনিস দেখাই, আজকের পড়াটা আমি কি করব শেষ করব, যেটা তোমাদের এসএকিউ আকারে পরীক্ষায় আসতে পারে, যে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে পারে যে অরবিট এবং অরবিটালের মধ্যে কি করো পার্থক্য লিখো।
কার কার মাঝে পার্থক্য? অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। তাহলে যদি এরকম আসে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, তাহলে আমরা কি বলবো যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত যে বৃত্তাকার কক্ষপথগুলো ঘুরতেছে, অনুমোদিত যে বৃত্তাকার যে কক্ষপথগুলো আছে সেগুলাকে আমরা বলি কি বলতো? অরবিট বলি। আর অরবিটাল মানে কি? সংজ্ঞাটা একটু লিখে দিতেছি। অরবিটালের সংজ্ঞাটা হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে, পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা কি থাকে বলতো? বেশি থাকে। সেটাকে আমরা কি বলি বলতো? অরবিটাল বলি। আরেকটা কথা মনে রাখতে হবে, অরবিট দ্বারা পরমাণুর কি বোঝায় বলতো? আকার কিন্তু প্রকাশ পায়। পরমাণুকে আকার। অরবিটাল দ্বারা পরমাণুর কি প্রকাশ পায় বলতো? আকৃতি প্রকাশ পায়। আবার অরবিটের ক্ষেত্রে মনে রাখতে হবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে দ্বিমাত্রিক বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। আর অরবিটালের ক্ষেত্রে কোন কক্ষপথে আবর্তন করে ইলেকট্রনগুলো বলতো? ত্রিমাত্রিক কক্ষপথে কিন্তু। ঠিক আছে? তাহলে অরবিট দ্বারা দ্বিমাত্রিক কক্ষপথে বৃত্তাকার ইলেকট্রনগুলোর আবর্তন বোঝায়, আর এখানে কি বলতো? ত্রিমাত্রিক ভাবে বোঝায়। আর আরেকটা কথা মনে রাখতে পারো, এই অরবিট দ্বারা বৃহৎ শক্তি স্তরগুলাকে কি করে বলতো? নির্দেশ করে। অরবিট দ্বারা কোন শক্তি স্তর নির্দেশ করে? বৃহৎ শক্তি স্তর। আর অরবিটাল দ্বারা আমরা কি বলতে পারি বলতো? ক্ষুদ্র শক্তি স্তরগুলাকে কি করে? নির্দেশ করে। আরো পার্থক্য লিখতে পারি, যে আমরা এরকম বলতে পারি প্রতি অরবিটে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে বলতো? 2n² ইলেকট্রন থাকতে পারে। আর প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতো? 2টা ইলেকট্রন থাকতে পারে। অরবিটগুলোকে আমরা কিভাবে সূচিত করি? KL MN। আর অরবিটালগুলোকে আমরা কিভাবে সূচিত করি বলতো? SPD কি? SPDF। ঠিক আছে? এরকম অসংখ্য পার্থক্য লিখতে পারবে। তোমাদের এটা পরীক্ষাতে যেহেতু 2 মার্কের কোশ্চেনে আসে, এই জন্য আমি যে কয়টা আর কি সম্ভাব্য যে কয়টা হইতে পারে প্রায় সবগুলা কি করছি? দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি গত ক্লাসে চেষ্টা করেছিলাম ওই চ্যাপ্টারটার অর্ধেক পার্ট শেষ করার জন্য, আর আজকে আমি কি করছি? বাকি অর্ধেকটুকু পার্ট তোমাদেরকে বিস্তারিত পড়ানোর চেষ্টা করেছি। আর ইলেকট্রন বিন্যাসে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কারোর যদি এরকম হয় যে পারমাণবিক ভর বা ভর সংখ্যা এই জিনিসগুলো তোমাদের মনে থাকে না, তাহলে আমি এই কোর্সের শুরুতে অর্থাৎ 11 তারিখ বেসিক কেমিস্ট্রির উপর একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসটা যদি কেউ করে ফেলো তাহলে আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের কি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে রাইসা জাহান মিম বলতেছে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আরেকবার বুঝান। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, দেখো এই কথাটা একটু মনে রাখতে হবে যে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি বলতো? 2n²। শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা কি হবে? 2n²। উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হবে কি? 2 × কত? 12+1, অর্থাৎ কত বলতো? 4l প্লাস কত? 2। এবং এটার মাধ্যমে আমরা কি করছি বলো? শক্তি স্তর এবং উপশক্তি স্তরে যে n এর মান দেওয়া থাকলে কয়টা ইলেকট্রন থাকতে পারে এই জিনিসটা আমি তোমাদেরকে কি করছি বলো তো? দেখিয়েছি। বলো আপু তোমার কাছে এখন ক্লিয়ার কিনা? রাইসা জাহান জিম বলো তুমি তোমার প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা বা বুঝতে পারছো কিনা? তোমার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে। তাহলে এতটুকুই আমার ছিল আজকের ক্লাসটা। আমি চেষ্টা করছি, আচ্ছা আমি চেষ্টা করছি পুরো সময়টাই তোমাদেরকে কি জিনিসগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে এখন বলতে পারো, যেহেতু আমার ক্লাস টাইম শেষ হয়েছে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব বা তোমাদের প্রবলেমগুলো কি করব? সলভ করে দেব। আচ্ছা, রাইসা জান জি বলতেছে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে আপু, আরও কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো। আজকের ক্লাসে বা গত ক্লাসে বা কেমিস্ট্রি রিলেটেড, এসএসসি কেমিস্ট্রি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রবলেমগুলো কি করব? সলভ করব। হ্যাঁ, যারা আছো একটু বলো কোনো প্রবলেম থাকলে, তাহলে আমি তোমাদের প্রবলেমগুলো কি করব? ক্লিয়ার করে দেবো। আর আমি কিন্তু এই ক্লাসগুলো বিস্তারিত করানোর কিন্তু চেষ্টা করতেছি। ঠিক আছে? তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা আছো
বা তোমাদের স্কুল কলেজের বা স্কুলের যে গ্রুপগুলো আছে বা তোমাদের ফ্রেন্ডদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমাদের ক্লাসগুলো যদি একটু শেয়ার করে দাও তাহলে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের ফ্রেন্ডরাও কি হতে পারে, উপকৃত হতে পারে, বা যাদের এই টপিকগুলোতে প্রবলেম আছে তারাও কি এই ভিডিওটা দেখে নিলে তাদের প্রবলেমগুলো কি ক্লিয়ার হয়ে যাবে, আর তুমি টেস্ট পরীক্ষার জন্য কমপ্লিটলি কি তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ক্লাসটা মূলত আমি 26 ব্যাচের জন্য নিচ্ছি, কিন্তু 27 ব্যাচেরও তোমরা যারা আছো তোমাদের জন্য এই ক্লাসটা কি হবে, সমানভাবে কার্যকরী হবে। ঘুরে ফিরে এই টপিকগুলো কিন্তু একই রকম, বেসিকগুলো কিন্তু একই রকম। তাহলে এই ক্লাসগুলো নবম শ্রেণী 10ম শ্রেণীর যারা আছো তোমরা সবাই কিন্তু সমানভাবে করতে পারবে, ঠিক আছে। তাহলে ক্লাসে যারা আছো কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, না হয় আমি ক্লাসটা এখানেই শেষ করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের পেসমেকারের পেজ থেকে কিন্তু রেগুলার তোমাদের জন্য কিন্তু ক্লাসগুলো হচ্ছে, কিন্তু আমি আজকে হচ্ছে 18 তারিখ, আমি কিন্তু 20 তারিখ তোমাদের উপর কি করব, আরেকটা ক্লাস নেব আমি কিন্তু পর্যায় সারণীর উপরে, ঠিক আছে। এবং কখন কি ক্লাস হবে এই ক্লাসগুলো রুটিন কিন্তু আমাদের পেসমেকারের ফেসবুক পেজ এবং আমাদের যে গ্রুপ আছে এখানে কিন্তু আপলোড দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই আপডেটগুলোর জন্য সবাই পেসমেকারের সাথে থেকো। আচ্ছা, আর ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা, ঠিক আছে। তাইলে তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটা দেখে তোমাদের মতোই কি হইতে পারবে, উপকৃত হইতে পারবে, এবং যাদের প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ হবে, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করেছো। তারপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বললে আমি পরের ক্লাসে এই প্রবলেমগুলো কি করবো তোমাদেরকে সলভ করে দিব, ঠিক আছে। এতটুকুই ছিল আমার ক্লাসটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।